ওয়ার্ড দিয়ে লেখালেখির কাজ করা হয়, ঠিক আছে। সো এখানে আমরা যদি সার্চ করি ওয়ার্ড লিখে, এই যে ওয়ার্ড 2013 এই সফটওয়্যারটা আসবে, অথবা আপনি যদি অল অ্যাপসে যান, স্টার্ট বাটনে যান, গিয়ে এখান থেকে মাইক্রোসফট অফিসে যান, এটা হলো টোটাল একটা প্যাকেজ। এগুলার অভ্যন্তরে আরও অনেকগুলো সফটওয়্যার আছে, মাইক্রোসফট অ্যাক্সেস আছে, ডেটাবেজ আছে, এক্সেল আছে, ইনফোপাথ আছে, অনেকগুলো আছে, ওয়াননোট, আউটলুক, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, অনেক সফটওয়্যার আছে। সো এতগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা শুধুমাত্র এখান থেকে ওয়ার্ড শিখবো, এক্সেল শিখবো আর পাওয়ার পয়েন্ট শিখবো, এবং এই পাওয়ার পয়েন্ট থেকে আমরা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের কাজ শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওইখান থেকে আমরা ডিজাইন শিখবো, কাজ শিখবো, কালার কম্বিনেশন শিখবো, কালার ম্যাচিং শিখবো, সব কিছু ধীরে ধীরে শিখবো, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, সো ওয়ার্ড আমরা এই জায়গা থেকে সার্চ করে ওয়ার্ড লিখে নিয়ে আসতে পারেন 2013, অথবা WO লিখলেই চলে আসবে, অথবা আপনি যদি ভিতর থেকে গিয়ে নিয়ে আসতে চান সেটাও পারবেন। টাস্ক বারে শর্টকাট করে রাখতে পারবেন, স্টার্ট মেনুতেও শর্টকাট করে রাখতে পারবেন। আচ্ছা, এখন কথা হলো যারা 2013-এর নিচে আছে, যাদের অ্যাপস ব্যাকডেটেড অ্যাপস আছে, যাদের ওয়ার্ড 7 আছে বা 10 আছে, আপনাদের উচিত, আপনাদের জন্য সাজেশন, আজকেই সাপোর্টিং থেকে 2013 অ্যাপ্লিকেশনটা নিয়ে যাবেন এবং ওইটা আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। যদি না পারেন সাপোর্টিং থেকে ইনস্টল করিয়ে নিয়ে যাবেন, বিকজ আপডেট ভার্সনগুলোর সাথে 13-এর ইন্টারফেসটা মিলবে না, অনেক অপশন আপনি পিসিতে মিলাতে পারবেন না। আপনারা দেখবেন যে ক্লাসে এক রকমের কাজ দেখছেন, বাসায় গিয়ে দেখলেন আপনার এটা তো 7, আপনার এটা 10, তখন অনেক অপশনগুলো মিসিং হয়ে যাবে। আর যারা 13 থেকে আপডেট ভার্সনে আছেন, 16 ইউজ করতেছেন, 19 ইউজ করতেছেন, 20, 22 ইউজ করতেছেন, কোনো সমস্যা নাই, আপডেটগুলো ইউজ করতে পারেন। আপডেটও এখানে কি 13-এ যেই অপশনগুলো আছে আপডেটে সেম অপশনগুলো থাকবে, বরং আরও অনেক আপডেটেড ফিচার্সও থাকবে, ঠিক আছে। সো সাজেশন হলো যারা 13-এ নাই, 13 থেকে নিচে আছেন, আপনারা কী করবেন, 13 ভার্সনটা ইনস্টল করিয়ে নেবেন, পারা যাবে। ওকে, তারপর ক্লিক করার পর এই যে ইন্টারফেসটা আসছে, এইটা হলো ওয়ার্ডের হোম পেজ, ঠিক আছে। এটাকে বলা হয় নেভিগেশন, বা আমরা যত রিসেন্ট কাজ করব এইখানে এই নেভিগেশন বারে এসে কী থাকবে, ওইগুলা সেভ থাকবে। এখান থেকে ক্লিক করে আমরা এগুলো ওপেন করতে পারবো। এগুলো হলো রেডিমেড টেমপ্লেট, যেগুলো আমরা আমাদের কাজের প্রয়োজনে এখান থেকে যে কোনোটা নিয়ে কি করতে পারি, কাজ করতে পারবো, ঠিক আছে। সো এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, কিছু আছে সিভি ও রিজিউমি ডিজাইন, কিছু আছে ট্রাইফোল্ড ব্রোশার ডিজাইন, কিছু আছে বুক কভার ডিজাইন, কিছু ক্যালেন্ডার। সো যখন যার যেটা প্রয়োজন, মনে করে ইমিডিয়েট আপনি কাজ করবেন, এই টেমপ্লেটগুলো নিয়ে কাজ করতে পারবেন। বাট যেহেতু আমরা এরকম গ্রাফিক্সগুলো নিজে বানাতে শিখবো, ডিজাইনগুলো নিজে বানাবো, এই জন্য আমরা কী করবো, আপাতত এগুলা টাচ করার প্রয়োজন নাই, এগুলো নিয়ে কাজ করার প্রয়োজন নেই। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে এসে ক্লিক করব, আমাদের ইন্টারফেসটা ওপেন হবে এবং ওইখান থেকে আমরা আমাদের মতো করে নিজেরা ডিজাইনগুলো করব, ওইখানে আমরা আমাদের কন্টেন্টে বসাবো, কাজ করব। ক্লিয়ার? ওকে, ফাইন। সো প্রথমে যেটা আছে এটার নাম কি, টাইটেল বার, ঠিক আছে। এটার নাম কি, এটা উপরে উপরে এই যে আইকনগুলো দেখা যায়, এগুলোর নাম কি, প্রথম ক্লাসে বলছিলাম কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে, কুইক অ্যাক্সেস টুলবার। এগুলো কি, এটা তো ক্লোজ, মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ, সরি রিস্টোর ডাউন, এটা হলো মিনিমাইজ, আর এটা হলো রিবন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমাদের এই যে রিবন, টোটাল যে রিবনটা আছে, এখানে 3টা অপশন, অটো হাইড রিবন, এইটা ক্লিক করলে আপনারা অনেক সময় ভুলে এগুলাতে ক্লিক পড়ে যায়, ধরেন হঠাৎ এরকম হয়ে গেল, তখন তো টেনশনে পড়ে যাবেন, আমার এইটা কোথায় চলে গেছে, কিছুই তো আসে না। অনেকটা একটু সময়ের জন্য হলেও কি একটু হেজিটেট ফিল হবেন না? আচ্ছা, সমস্যা নাই। এই যে আপেরও আছে, এটাতে আবার ক্লিক করেন শো ট্যাবস অ্যান্ড কমান্ডস, এখানে ক্লিক করেন, টোটাল কন্ট্রোলটা চলে আসবে। আর যদি 2 নম্বরটা দিতে চান, শুধুমাত্র মেনু বারটা শো করবে, এই ট্যাবটা শো করবে, আমাদের অপশনস যেগুলো আছে ওইগুলো শো করবে না। অপশনসের জন্য কোথায় ক্লিক করতে হবে, ট্যাবস অ্যান্ড কমান্ডসে ক্লিক করা লাগবে, বুঝা গেছে? আচ্ছা, পরে আমরা ফাইল থেকে শুরু করি। ফাইলে কি আছে, ইনফরমেশন আছে, নিউ, ওপেন, সেভ এজ, প্রিন্ট, শেয়ার, অনেকগুলো আছে। সো ইনফরমেশন যেইটা, এটা হলো আমাদের এই ডকুমেন্টের ইনফরমেশনটা এখানে শো করবে। সাইজ এখনও কোনো সাইজে সেভ হয় নাই। তারপর পেজ আছে একটা, কোনো কিছু লিখি নাই, তার মানে 0 ওয়ার্ড, টোটাল এডিটিং টাইম 2 মিনিট। ওকে, টাইটেল যদি থাকতো এখানে আছে কি, আমরা যদি কোনোটা সেভ করি তখন এখানে এটা শো করবে, আর এটার সাথে যদি কোনো ট্যাগ অথবা কিওয়ার্ড আমরা ইউজ করি এই জায়গায় পাবো, ঠিক আছে। তারপর ডেট আছে, অদরের নাম আছে, কে কী করছে। ওকে,
তারপর এই ডকুমেন্টটাকে যদি আপনি প্রোটেক্ট করতে চান সেটা আমরা করতে পারবো, এটা ক্লাসের শেষে দেখিয়ে দেবো কীভাবে প্রোটেক্ট করতে হয়। তারপর নিউতে ক্লিক করলে কি হবে, নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। আর ওপেনে ক্লিক করলে আগের কোনো কাজ করা ডকুমেন্ট ওপেন করতে চাইলে এখান থেকে করি। সেভ দিলে কি হবে, সেভ এস দিলে ওকে ফাইন। আচ্ছা প্রিন্ট আমরা একেবারে ক্লাসে শেষে দেখবো প্রিন্ট করলে কীরকম আসে, বাকিগুলো আমাদের অত বেশি প্রয়োজন নাই। ওইটা আগের নামে সেভ হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে ওইটার উপর। আগে যেটা ছিল ওইটাকে এডিটিং করার সময় এটা ক্লাসে আমি বলে দিয়েছিলাম এই প্রবলেমে পড়বেন এবং দেখি। আচ্ছা আজকে বুঝিয়ে দেবেন এবার। ওকে, এই ছিল মোটামুটি ফাইল মেনুর কাজ। তারপর হোম মেনুতে আসলে আমরা এই যে কি আছে না পেইন্টের মতো এখানে অপশনগুলা বা টুলসগুলা সেকশন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। ক্লিপবোর্ড আছে, ফন্ট, এখানে টোটাল ফন্ট নিয়ে কাজ হবে, ফন্ট এডিটিং, ফন্ট চেঞ্জ, ফন্টের সাইজ, বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, তারপর কালার চেঞ্জ, হাইলাইট, শেডিং, ওইগুলো নিয়ে কাজ হবে। ওকে, তারপর এটা টোটাল প্যারাগ্রাফ নিয়ে কাজ করবে। আমাদের এটা লেফট লাইনে থাকবে না রাইট লাইনে থাকবে না সেন্টার লাইনে থাকবে, এটার মধ্যে স্পেসিং কতটুকু হবে, যদি কোনো বুলেট পয়েন্ট ইউজ করতে চাই সেটা করতে পারবো, প্যারাগ্রাফের নিচে যদি কোনো শেড ইউজ করতে চাই সেটা করতে পারবো, কোনো বর্ডার দিতে চাইলে সেটাও এই অপশন থেকে দিতে পারবো। এটা হলো আমাদের টাইটেলের স্টাইলটা কীরকম থাকবে সেইটা এখান থেকে আমরা ডিফাইন করতে পারবো যে আমি ওই স্টাইলে রাখবো। ওকে, তারপর এডিটিংয়ে আসার পর ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড সিলেক্ট, এটা আমরা কাজ করে দেখবো। ওকে, তো আমরা শুরু করি হোম মেনুর কাজ। আশা করি এই জিনিসগুলো এত বেশি এক্সপ্লেন করা লাগবে না। বোল্ড কীভাবে করতে হয়, ইটালিক, তাও আমি একটু একটু করে দেখিয়ে দিই। মনে করেন এখানে টাইমস লিখলাম, লেখার পর এখানে আছে কি পেস্ট আছে। পেস্ট মানে কি কপি করা, কাট করা, কোনো কিছুকে যদি আমরা এখানে হুবহু বসাতে চাই তখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, ঠিক আছে। আচ্ছা, তারপর এগুলা ইনঅ্যাক্টিভ কেন, কোনো কিছু কপি বা কাট করা নেই, বাট যখনই আমি এটাকে সিলেকশন করবো দেখেন দুইটাই অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে কাটও করতে পারবো, কাট করলাম, তারপর এটাকে যদি আমি পেস্ট করি দেখেন এখানে 3টা অপশন চলে আসছে। কয়টা অপশন আসছে, 3টা। কি কি, পেস্ট, কিপ সোর্স ফরম্যাটিং, তারপরেরটা হলো মার্জ ফরম্যাটিং, তারপরেরটা হলো প্লেন টেক্সট অথবা টেক্সট অনলি। আচ্ছা, অনেক সময় দেখবেন আপনি গুগল থেকে বা উইকিপিডিয়া থেকে কোনো কিছু নিয়ে আসবেন কপি করে, উইকিপিডিয়ার মধ্যে কি থাকে, লিঙ্ক আপ করা থাকে। যেই অংশের মধ্যে লিঙ্ক করা থাকে ওই অংশটা কোন কালার থাকে, ব্লু কালার থাকে। আবার কোনো কোনোটা থাকে কোটেশন মার্ক, আবার কোনো কোনোটা বোল্ড করা থাকে। তো আপনি চাইলেন যে উইকিপিডিয়া থেকে যেইভাবে কপি করে নিয়ে আসছেন ওইটা অ্যাজ ইট ইজ এখানে পেস্ট করতে চান, বোল্ড করা থাক, লিঙ্ক আপ করা থাক, কোটেশন মার্ক করা থাক, কালারাইজ করা থাক, তখন আপনি কন্ট্রোল ভি দিলে সেমটা ফরম্যাট হবে, ঠিক আছে। সেমটা যে ফরম্যাটিংয়ে আছে ওই ফরম্যাটিংয়ে পেস্ট হবে। যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে দেখাই, ধরেন উইকিপিডিয়া লিখে এখানে সার্চ করলাম, আসে উইকিপিডিয়াতে যাওয়ার পর এখানে মনে করেন এটা তো ল্যাঙ্গুয়েজ, আচ্ছা মনে করেন আমি কম্পিউটার লিখে সার্চ করলাম। ওকে, কম্পিউটার লিখে সার্চ করলাম, এই যে দেখেন লিঙ্ক আপ করা না এগুলা। ওকে ফাইন, এটা বোল্ড করা। ধরেন আমি এই প্যারাগ্রাফটা রাইট ক্লিক করে কপি করলাম, এবার আসলাম এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, দেখেন এজ ইট যেভাবে আছে ওইভাবে এটা পেস্ট হয়ে গেছে। এখন আমাদের এইগুলা চাইলাম যে না এগুলা লিঙ্ক আপের এগুলা কালার থাকবে না, এখানে বোল্ড থাকবে না, এগুলো সবগুলো কি থাকবে এরকম ডিফল্ট অবস্থায় বা নর্মাল অবস্থায় থাকবে। সো সবগুলোকে কী করলাম, কাট করলাম। ওকে, কন্ট্রোল এক্স দিয়ে, আরে কাট হয় না কেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। তারপর এখানে আসার পর জাস্ট এইটাতে ক্লিক করেন, কিপ টেক্সট অনলি। দেখেন লিঙ্ক আপগুলো আছে, লিঙ্ক আপ নাই, বোঝা গেছে। সো অনেক সময় এগুলো নিয়ে আসার পর নর্মালি এগুলোকে ক্লিক করে করে কালারটা চেঞ্জ করা লাগবে, বোল্ড এটাকে রেগুলার করা লাগবে। সো ওই তো এত কিছু না করে সিম্পলি পেস্ট থেকে এটাতে কি করেন, শুধুমাত্র টি প্রেস করলেই আসবে। ওকে, বোঝা গেছে। আগের জায়গায় কন্ট্রোল জেড, বুঝি নাই। হ্যাঁ এইটা, হ্যাঁ তখন আবার কালার করতে হবে, ঠিক আছে। হ্যাঁ অপশন থেকে করতে হবে। আচ্ছা এই গেল। এবার আমরা এখানে কিছু লিখি, মনে করেন আমাদের টেক্সট লাগবে, তো একটা ফর্মুলা আপনারা লিখে রাখেন, ওইটা লিখলে ওইটা লিখে এন্টার প্রেস করলে এখানে কিছু প্রি টেক্সট বা
কিছু ডিফল্ট টেক্সট চলে আসে, ইকুয়াল R&D ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং অ্যান্ড ক্লোজ। এটা লিখে যখন আপনি এন্টার প্রেস করবেন, এটা লিখে রাখতে পারেন, প্রয়োজনে কাজে আসবে, ঠিক আছে। সো এটা লিখে যখন আপনি এন্টার প্রেস করবেন, দেখেন এই টেক্সটগুলো চলে আসছে না, বাট এগুলো একেবারে সিস্টেমের সাথে ইনস্টল করা। ওকে, আচ্ছা এই গেল, আমরা টেক্সটগুলো নিয়ে আসলাম। এবার আমরা ফরম্যাটিংয়ে আসি। কপি কাস্ট পেস্টের ব্যাপার বোঝা গেছে? ওকে, ফরম্যাট প্রিন্টারটা আমরা একটু পরে শিখবো। এবার আসি এই টেক্সটগুলো আছে নর্মাল টেক্সটে। ওকে, আমরা একটু দেখি তো কোনো কিছু লাইক না বডি, বা এইখান থেকে এগুলো নাই। আচ্ছা, এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। এই জায়গা থেকে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারবো। কি বলা হয় এটাকে? ফন্ট ফ্যামিলি বা ফন্ট, ঠিক আছে। ওকে, এখান থেকে আছে ক্যালিব্রিও, আপনি এটাতে চেঞ্জ করেন, চেঞ্জ হচ্ছে একটা একটা করে লেখাগুলা। সো আমরা যেই ধরনের ফন্ট দিতে চাই, যে স্টাইল দিতে চাই, লেখার যেই ধরনের ফন্ট ইউজ করতে চাই, এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। যেটা আমার ভালো লাগে সেইটার নাম লিখে এখানে সার্চ করে নিয়ে আসতে পারবো, আবার এইভাবে স্ক্রল ডাউন করে কি করতে পারবো? সার্চ করতে পারবো। ওকে, এই গেল। তারপর এই জায়গা থেকে আমরা সাইজটা কমাতে পারবো, বাড়াতে পারবো। ওকে, এখান থেকে যদি আমরা নাম্বারিং করে দেই, ধরেন আমি এটাকে 12 রাখতে চাইলাম, তো 12 রেখে এন্টার প্রেস করেন, এইটা একটু বড় হয়েছে। আচ্ছা, তারপর আপ এরোতে এখানে একটা ডাউন এরো আছে, এটাতে ক্লিক করলেও আমরা কি করতে পারবো? এগুলাকে ছোটো বড় করতে পারবো। বাট এখানে দেখেন 72 পরে আর কি আছে? বড় করা যাবে? এখন মনে করেন আমার এটা 100 করা লাগবে, তো আমি কীভাবে করব? কি কোন জায়গায়? এইখানে? ইয়েস। সো এখানে যদি আমরা 100 লিখি, মনে করেন এটাকে আমি 100 করতে চাইলাম, হয়েছে? ওকে, সো কন্ট্রোল Z দিয়ে ব্যাক করলাম। তাছাড়া আরও দুইটা অপশন দেখেন, ছোটো এ, দুইটা এ, একটা ছোটো করে দেয়, একটা বড় করে দেয়। এটা হলো ইনক্রিজ ফন্ট সাইজ। এখানে ক্লিক করলে একটা রেশিও মেনটেন করে করে ফন্টের সাইজগুলা বড় হতে থাকবে। আর এটাতে ক্লিক করলে রেশিও মেনটেন করে করে কী হবে? ফন্টের সাইজগুলা ছোটো হতে থাকবে। বুঝা গেছে? ওকে, আচ্ছা, তারপরে এই যে এটা হলো সেন্টেন্সের কেসটা কীরকম থাকবে। এখন দেখেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এরকম লেখাগুলোই দেখি। শব্দের প্রথম অক্ষর কী থাকবে? বড় হাতের থাকবে, তারপর বাকি সবগুলো ছোটো হাতের, আবার ফুল স্টপের পর থেকে বড় হাতের শুরু হয়ে যাবে। বাট এখানে কিছু স্টাইল দেয়া আছে। এটা হলো লোয়ার কেস, সবগুলো থাকবে স্মল ক্যাপস। যদি আপার কেস ইউজ করি, সবগুলো থাকবে কি? অল ক্যাপস, বড় হাতের থাকবে। আর এটা আছে কি? ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এটা দিলে কি হবে? প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার। আর এটা দিলে কি হবে? টগল কেস দিলে আইকন দেখে একটু বলেন তো কি হবে? ওকে, দেখেন তো এটা ভালো করে পড়তে পারেন কিনা? এগুলো ইজিলি পড়া যায় চুকে ধরে। সো নর্মালি আমরা জানি, আমরা সবসময় কি ইউজ করি? সেন্টেন্স কেসটা ইউজ করি। যদি কোথাও কোনো এরকম ইউজ করা লাগে না, 99% এরকম ইউজ করা লাগে না, বাকি 1% লাগে বলে এগুলো দেওয়া হয়েছে। সো যদি কোথাও লাগে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আমাদের স্টাইল করার জন্য। আচ্ছা, এই গেল। তারপর এগুলাকে বোল্ড করতে চাইলে এখান থেকে বোল্ডে ক্লিক করেন, বোল্ড হবে। এগুলাকে যদি কাট করতে চান, আইতে ক্লিক করেন, ইটালিক হবে। এগুলোর নিচে আন্ডারলাইন দিতে চাইলে ইউতে ক্লিক করেন, আন্ডারলাইন হবে। এবং আন্ডারলাইনের বিভিন্ন ধরন আছে, এখান থেকে স্টাইলটাও আপনি আপনার মতো করে দিতে পারবেন। ওকে, আচ্ছা, সো এগুলো আমি আপাতত তুলে দিলাম। ওকে, তারপর আছে স্ট্রাইক থ্রু। এটাকে আমি কাট করি, কন্ট্রোল X দিয়ে কাট করলাম। কাট করার পর ধরেন এখানে আমি লিখলাম টাইমস। ওকে, এটা লিখলাম। লেখার পর এটাকে একটু বড় করি। ওকে, এরকম স্ট্রাইক থ্রু বলা হয় এটাকে, দেখেছে? স্ট্রাইক থ্রু, ক্রস সামথিং আউট বাই ড্রয়িং এ লাইন থ্রু ইট। আচ্ছা, এটা কোথাও দেখছেন আপনারা? কোথাও ইউজ হয় এইটা? কি? হ্যাঁ, আর কোথায় কোথায়? আচ্ছা, আর কোথায় কেউ দেখছেন? কোন প্রোডাক্টের গায়ে দেখছেন? এইটা কি জন্য থাকে?
প্রোডাক্টের গায়ে কী জন্য থাকে? অ্যাবসলিউটলি রাইট। ধরেন কোনো একটা প্রোডাক্টের দাম 100 টাকা, এখন ওরা ডিসকাউন্ট দিয়ে নিয়ে আসছে 90 টাকায়, বাট ওইটাকে যদি এরকম করে লেখা থাকে 100 নাও 90, ওকে, এটার মানে হলো আগে ছিল 100 টাকা এখন 90 টাকা, বাট এটা যদি এরকম থাকে নাও 90, এটাকে কেউ বুঝবে আগে কত ছিল এখন কত আছে? বাট আমরা বাঙালি তো এরকম করে যদি বুঝিয়ে দেয় তখন আমরা চিন্তা করব 10 টাকা সেভ হচ্ছে, তো এটা দেখবেন কাস্টমার বেশি কিনবে এটা। এই জন্য প্রোডাক্টের গায়ে দেখবেন আগের প্রাইসটা, যদি কেউ অফারে থাকে অফার দেয় তখন আগের প্রাইসটা কী করে এরকম স্ট্রাইক থ্রু বা কেটে দেয় আর নিচেরটাকে হাইলাইট করে দেয়, ঠিক আছে? অথবা বিভিন্ন সাইটে দেখবেন কোনো যে উইকিপিডিয়া বা কোনো তথ্যমূলক কোনো সাইটে যদি যান, যাওয়ার পর দেখবেন যে মনে করেন কোনো একটা পরিসংখ্যান আগে 2010-এ একরকম ছিল, নিশ্চয়ই 2022-এ এসে ওইটা চেঞ্জ হবে। সো ওইটা তারা চাচ্ছে যে 2010-এর ওইটাও থাক, 2020-এর ওইটাও থাক। সো আগেরটাকে কী করবে, হয়তো ব্র্যাকেটের ভিতরে রাখবে পুরানো ওইটাকে, অথবা স্ট্রাইক থ্রু করে কেটে দিবে এবং নতুনটা রাখবে। তার মানে কি ওই আগের যেটা স্ট্রাইক থ্রু করা ওইটা এখন অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? ওই পারপাসে স্ট্রাইক থ্রুটা ইউজ করা হয়। ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। আচ্ছা, তারপর এইগুলা হলো পাওয়ার এবং স্কোয়ার দেওয়ার জন্য। ধরেন কেউ কি লিখবে, এরকম থাকে না অক্সিজেনের ওইটা O2, সো এটা দেওয়া যায়। আবার ধরেন কেউ এ স্কোয়ার দিবে, সো 2টাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট করে দিন, এটা হলো সাবস্ক্রিপ্ট আর এটা হলো সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? সো সুপারস্ক্রিপ্ট করলে এটা উপরে উঠবে, সাবস্ক্রিপ্ট করলে নিচে আসবে। ম্যাথমেটিক্যাল টার্মসের ক্ষেত্রে স্কোয়ার পাওয়ার ওইগুলো দেওয়ার জন্য এই জিনিসগুলো ইউজ করা হয়। বুঝা গেছে? ওকে, ফাইন, এইটা গেল। তারপর আপাতত আমি এটাকে টেপ দিয়ে একটু দূরে সরাই। ওকে, টেপ দিলাম, দেওয়ার পর এটাকে বোল্ড করলাম। তারপর এটা এই যে এখান থেকে এসে আমি এটা চাইলে কালার চেঞ্জ করতে পারবো, ফন্ট কালার চেঞ্জ হয়। ওকে, তারপর আর কি করা যায়, এটাকে সাইজটাকে আর একটু বড় করলাম। আচ্ছা, এটা হলো টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। টেক্সট ইফেক্ট বলতে এটার স্টাইলটা কীরকম হবে, আমরা আরও এটাকে নাইসলি এডিটিং করতে পারবো। এই যে দেখেন চেঞ্জ আসে, এক একটাতে এক একটা স্টাইল অ্যাপ্লাই হয়, নিচে শ্যাডো আসে। এগুলো হলো প্রিসেট বা রেডিমেড আমরা বলতে পারি। এগুলোর মধ্যে যদি আমরা নিজেরা বানাতে চাই, এখান থেকে এসে যে আউটলাইন আছে, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, নাম্বার, স্টাইল, লিগেচার, এগুলো লাগবে না, আমাদের জাস্ট আউটলাইনটা দেখি। ওকে, আউটলাইনের দিকে ব্ল্যাক কালার শো করে দেখা যায়। ওকে, ফাইন। এবার আসলেই ব্ল্যাক কালারটাকে যদি আমরা আর একটু বড় করতে চাই, সো আউটলাইন থেকে নিচের দিকে আসেন, আরও কালার যদি চান মোর আউটলাইন কালার্স, আর এটার হোয়াইটটাকে যদি বড় করতে চান বড় হয়। ওকে, তারপর এটাকে যদি ড্যাশ লাইন দিতে চান, ব্রকেন লাইন দিতে চান, ডটেড লাইন দিতে চান, এই জায়গা থেকে দিতে পারবেন, চেঞ্জ আসে। ওকে, সো এগুলো টোটাল হলো আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, এবং এগুলো আমরা সবাই জানি কোথায় কী আছে, বাট প্র্যাকটিস যদি না করেন এগুলো মাথায় থাকবে না কোন জায়গায় কী আছে, ঠিক আছে? তখন খুঁজতে হবে, এক একটা অপশন আলাদা করে খুঁজতে হবে। বাট যদি এগুলা বাসায় গিয়ে টোটালি প্র্যাকটিস করেন, তখন যেটা করতে চাইবেন সাথে সাথে মাথায় চলে আসবে, ওই অপশনটা ওই জায়গায় আছে, ডটেড লাইন ওই জায়গায় আছে, ড্যাশ লাইন ওই জায়গায় আছে। বুঝতে পারছেন? কথা শোনা যায় পিছনে ক্লিয়ারলি? আচ্ছা, তারপর আসি আমরা এটা আপাতত তুলে দিই। আগের টেক্সটটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এটা হলো হাইলাইটার। আমরা যখন বইতে কোনো ইম্পর্টেন্ট লাইন পড়ি তখন সেইটাকে মার্কার দিয়ে হাইলাইট করে রাখে না, ওই হাইলাইটটার এইটা মনে করেন আমার এই লাইন ইম্পর্টেন্ট, এটাকে আমার ডকুমেন্টের মধ্যে হাইলাইট করে রাখতে হবে। সো এখান থেকে আমরা হাইলাইট করতে পারি। এটাকে হাইলাইট করে রাখতে চান, এটাকেও এই যে হাইলাইটার এবি একটা পেন্সিলে বা মার্কারের মতো আছে, ওইখান থেকে এসে হাইলাইট করে দেবেন। হয়েছে হাইলাইট? ওকে, এটাকে তুলে দিতে চাইলে এটাকে আবার সিলেকশন করেন, সিলেকশন করে এই জায়গা থেকে এসে এটা নো কালার করে দিন, এইটাকেও নো কালার করে দিন। চলে গেছে? ওকে, ফাইন। এইগুলো এটা তো দেখলাম আমরা টেক্সটের কালার চেঞ্জ। আচ্ছা, এবার এখানে একটা অপশন আছে ক্লিয়ার অল ফরম্যাটিং। মনে করেন আমি এইটুকুতে রেড কালার করলাম, বোল্ড করলাম, সাইজ বড় করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, এই জায়গায়
ধরেন আমি এটার কালার অন্যটা করলাম, এখানে এটাকে আপার কেস করলাম, এখানে এটাকে বড় করলাম, আর এই জায়গায় ধরেন এটাকে কি আপার কেস দিলে এই যে সবগুলা বড় হাতের হবে, ঠিক আছে? আচ্ছা, এত লেট কেন আপনার? নবাবে কি হাতের মুঠোয় পেয়ে গেছেন? কয়টার সময় উঠছেন ঘুম থেকে? 12টায়? ভালো তো। সারা রাত কি করলেন? কাজ করছেন? কাজ করছেন রাতে না পড়ালেখা করছেন? পড়ালেখা, কি পড়ালেখা করছেন? না সারা রাত মোবাইল টিপছেন? দুইটাই চলছে। পড়ালেখা হয়েছে 20%, বাকি 80% মোবাইল টিপছেন। রেগুলার কি এরকম লেট করে উঠেন? তাহলে আচ্ছা, আর্লি উঠার অভ্যাস করবেন। ওকে, অনেকগুলো ফরম্যাটিং করলাম না এখানে? ওকে, সো এগুলা যদি আমি ধরেন, এগুলা তো সবগুলো অগুছালো, মনে করেন আপনি এইগুলা করলেন কোনো একটা কাজের ক্ষেত্রে, আপনি এগুলা করলেন গিয়ে, তারপর দেখলেন যে না এগুলো ভালো লাগতেছে না, সো এগুলাকে আমরা যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই, তখন একটা একটা করে ধরেন এইখানে আমি কি করলাম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর সাইজটাকে বড় করলাম, কালার চেঞ্জ করলাম, এগুলো সবগুলো আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আনচেক করা লাগবে। একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা, চারটা, পাঁচটা ক্লিক করা লাগবে। সো এখানে এক লাইনে যদি করা লাগে 5টা, এখানে একটা, অন্য এক জায়গায় অনেকটা ক্লিক করা লাগবে, সো সময় নষ্ট হবে না? বাট ওইগুলোকে যদি আমরা এক ক্লিকে করতে চাই, সবগুলো সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাটিং এই অপশনে ক্লিক করবেন, ওইটা বাই ডিফল্ট চলে যাবে, আগের জায়গায় চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এই গেল। ফোন সাইলেন্ট করি সবাই। আচ্ছা, এই গেল এটা। তারপরে আসি ফরম্যাট পেইন্টার, এটা বাকি রয়ে গেছে, এইটা আমরা দেখি। ধরেন এই অংশের মধ্যে আমি এইটার সাইজ বড় করলাম, মনে করেন এটা আমার হেডলাইন, কিছুক্ষণ পর পর এটাকে বড় করতে হবে। ধরেন এটাকে কালারাইজ করলাম, এটাকে বোল্ড করলাম, আর এইটাকে কি করা যায়, আন্ডারলাইন করলাম। সো কয়টা ফরম্যাটিং আসলে? একটা, দুইটা, তিনটা, চারটা ফরম্যাটিং। ওকে, এইটা গেলে একটা পয়েন্ট, মনে করেন এগেইন এই জায়গায় আমার এইটা আরেকটা পয়েন্ট। এখন এইখানে যেই যেই ফরম্যাটিং করা হয়েছে, ওই ঠিক 4টা ফরম্যাটিং আমার এই জায়গায় করতে হবে। তো আবার এখানে গিয়ে দেখতে হবে, এটা সিলেক্ট করে এখানে কি কি করা হয়েছে, তারপর এসে একটা একটা করে এখানে করতে হবে, তাই না? ডাবল সময় খরচ হবে। সো এইটাকে যদি আমরা ইজিলি করতে চাই, এই ফরম্যাট পেইন্টারটা ইউজ করতে পারি। কিভাবে? জাস্ট যেটা আগে থেকে ফরম্যাটিং করা আছে ওইটা সিলেক্ট না করে, জাস্ট এরকম করে যে কোনো জায়গায় আপনি কার্সরটাকে সিলেক্ট করে রেখে দিন, এরকম করে। রাইটিং কার্সরটা আছে এইখানে, ওকে। তারপর ফরম্যাট পেইন্টারে আসেন, দেখেন একটা ব্রাশ চলে আসছে, এটা দিয়ে আমরা যেই জায়গায় ব্রাশ করব ওই জায়গাটা ঠিক একই রকম ফরম্যাটিং, ওইখানে যতগুলো করা আছে সবগুলো পেস্ট হয়ে যাবে। হয়েছে? এক ক্লিকে কাজ হয়ে গেল না? ওকে, বুঝা গেছে? ওকে, সো এইটা ছিল ফরম্যাট পেইন্টারের কাজ, এটাকে আমরা আবার ক্লিয়ার করে দিলাম। এতটুকু সবাই ক্লিয়ার? ক্লিপবোর্ড অ্যান্ড ফন্টের অপশনটা? আচ্ছা, তারপর আসি আমরা প্যারাগ্রাফ সেকশনে। সো এখন দেখেন এটা কোন অ্যালাইনে আছে? লেফট অ্যালাইনে আছে। লেফট অ্যালাইন কি, সেন্টার অ্যালাইন কি, আর রাইট অ্যালাইন কি, সেগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা যত লিখি বা লেখা দেখি, বাংলা হোক ইংলিশ হোক, কোন সাইড থেকে লেখাটা শুরু হয়? বাম সাইড থেকে। আর অ্যারাবিয়ান লেখা কোন থেকে শুরু হয়? ডান সাইড থেকে। সো আমাদের যত লেখা আছে সবগুলোর বাম সাইড, পাঠ্যপুস্তক বলেন, নিউজ পেপার বলেন, ম্যাগাজিন বলেন, সব কিছু বাম দিকটা সমান থাকে, আর ডান দিকটা লেখাটা তার লেখা অনুযায়ী, তার ক্ষেত্র অনুযায়ী ছোটো হয়, বড় হয়। ওকে, বাট আমরা অনেক সময় দেখা যায় যে এগুলার ক্ষেত্রেও, ইংলিশের ক্ষেত্রেও আমাদেরকে রাইট অ্যালাইন রাখতে হয়, ঠিক আছে? রাইট অ্যালাইন। সো রাইট অ্যালাইন করলে কি হয়, এটার ডান দিকটা অপরিবর্তিত রেখে, ডান দিকটাকে সমান রেখে সে লেখাগুলোকে বাম দিকে স্প্রেড করে দেয়, ঠিক আছে? বাম দিকে অসমান থাকে। হয়ে গেছে না এটা? ওকে, সো যদি কখনো এরকম আমাদের প্রয়োজন হয় যে লেফট অ্যালাইন ইউজ করব, রাইট অ্যালাইন ইউজ করব, এই জায়গা থেকে করতে পারি। আরেকটা হলো সেন্টার অ্যালাইন।
সেন্টার লাইনের কাজ হলো সে ঠিক মধ্যখানকে সমান রেখে ডান সাইড এবং বাম সাইডকে তার ইচ্ছা মতো অসমান করবে, তার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নিয়ে কাজ করবে, ঠিক আছে। সো এগুলো চেঞ্জেসগুলো একটু আমি দেখাই আপনাদেরকে, এগুলা কাট করলাম। আর আমরা আপাতত এখান থেকে লেখা শুরু করি, টেক্সট স্পেস দিয়ে এইখানে আসলাম, টাইমস লিখলাম। এই যে দেখেন আগের ফরম্যাটিংগুলো কিন্তু এখানে রয়ে গেছে, এই যে বোল্ড রয়ে গেছে, তারপর এইখান থেকে আমাদের আউটলাইনটাও রয়ে গেছে, সো নো আউটলাইন করে দিলাম, ঠিক আছে। ওকে, সো এইটা এখন কোন লাইনে আছে, অ্যালাইন লেফট অথবা লেফট অ্যালাইন। এটাকে যদি আমরা পরবর্তীতে মনে করেন আমার আরও কিছু লেখা অ্যাড করতে হবে, সো লেখাগুলো কোন দিকে যাবে, ডান দিকে স্প্রেড হবে না বাম দিকে কোনো অসমান হবে, বাম দিকটা তার ঠিক জায়গা থাকবে, ডান দিকে সেইটাকে স্প্রেড করতে থাকবে, ঠিক আছে। এটা হলো লেফট অ্যালাইনের কাজ। ওকে ফাইন, আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, তারপর রাইট অ্যালাইনে গেলাম। এবার আমরা এখানে যতগুলো লেখা লিখবো সবগুলা বাম দিকে বাড়তে থাকবে, ডান দিকটা কি থাকবে, অসমান থাকবে, ঠিক আছে। আর যদি এইটাকে আমরা সেন্টার লাইনে নিয়ে যাই, ওকে, এবার কোন দিকে লেখাটা বাড়বে, মধ্যখানে বাড়বে লেখা, না মধ্যখানে লেখাটা বাড়বে, ডাইন সাইডে যাবে, এক্স্যাক্টলি কে বলতে পারবেন, অনেক ইখতিলাফ হয়ে গেছে। হ্যাঁ, দুই সাইড সমান, আর নিচের দিকে বাড়বে, উপরের দিকে বাড়বে, কেউ নাই, কেউ নাই, এটা কোনো দিকেই বাড়বে না, এটা ডান বাম দুই দিকেই বাড়বে, এই যে দুই দিকে বাড়তেছে, এটা হলো সেন্টার অ্যালাইনের কাজ। আপনি এন্টার দিন, আবার এটা সেন্টারে চলে আসবে, এটা সেন্টার থেকে দুই দিকে লেখাটা স্প্রেড হবে, ঠিক আছে। এটা হলো সেন্টার অ্যালাইনের কাজ। ক্লিয়ার সবাই? এগুলো নিয়ে আরও অনেক ডিটেলস আলোচনা হবে আমাদের যখন আমরা ডিজাইনে যাব, ফটোশপে যাব, বিকজ এগুলা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, অনেক কষ্ট করে একটা ডিজাইন করলেন ক্লায়েন্টের জন্য, একেবারে হাইলি স্ট্যান্ডার্ড, হাইলি প্রফেশনাল, কিন্তু আপনার অ্যালাইনমেন্ট ঠিক নাই, প্যারাগ্রাফ স্টাইল ঠিক নাই, আপনি ডিজাইনটাকে রাখলেন, মনে করেন একজন ক্লায়েন্টের নাম আমরা লিখি, একটা ডেমো নেম লিখি জন স্মিথ, যেটা আমরা ডিজাইনের ক্ষেত্রে ইউজ করি। ওকে ফাইন, এখন আপনি এইটাকে রাখলেন লেফট রাইট অ্যালাইনে, ওকে রাইট অ্যালাইনে রাখলেন, বাট আপনার ক্লায়েন্ট বলে দিল আপনাকে এইটা রাখতে হবে রাইট অ্যালাইন, বলছে ঠিক আছে, হ্যাঁ আপনি রাইট অ্যালাইন মানে ডান দিকে রাখতে, সে বলছে যে আমার নামটা থাকবে আমার বিজনেস কার্ডের ডান পার্শ্বে, ঠিক আছে। সো আপনি তো ডান পার্শ্বে রাখলেন, রাখার পর আপনার এটা লেফট অ্যালাইনে থাকলো, আপনি খেয়াল করেন নাই। সো এইটাকে আপনি ট্যাব দিয়ে দিয়ে আপাতত আমি বোঝানোর জন্য এই সাইডে আনলাম, ঠিক আছে। ওকে, এখন তার নাম মনে করেন জোনাথন স্মিথ ডুই, ঠিক আছে। সে তো লিখতে চাইবে নাম, সে লেখা শুরু করলো, এই যে কি হলো, তার নামটা অর্ধেকটা নিচে চলে আসছে। এটা যেহেতু ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড এখানে ঝামেলা করবে না, যখন আমরা আর্টবোর্ড, ফটোশপ অথবা ইলাস্ট্রেটর আর্টবোর্ড কেন্দ্রিক কোনো সফটওয়্যারে কাজ করব, তখন ওই লেখাটা অটোমেটিক্যালি ডকুমেন্টের বাইরে চলে যাবে। তো ডকুমেন্টের নির্দিষ্ট এরিয়ার বাইরে যেটা চলে যায় সেটা প্রিন্ট করার পর কেটে পড়ে যায়, ঠিক আছে। তখন তো ক্লায়েন্ট আপনি কিক আউট করবে, এটা কি ডিজাইন করছে, এত টাকা দিয়ে ডিজাইন করাইছি তোমার আমার নামটা কেটে ফেলার জন্য, তখন আপনার ডিজাইনটা রিজেক্টেড হবে। ইন্টারন্যাশনাল রিসেলেবল যে মার্কেট প্লেসগুলো আছে ওইগুলোতে ডিজাইনগুলো রিজেক্ট করে দেয়, ঠিক আছে। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা আরও ডিটেলসে আলোচনা করব ফটোশপে যাওয়ার পর। আপাতত আমাদের এই তিনটা, এবং এইখান থেকে যেটা আছে জাস্টিফাই, এটা হলো, এটা যদি আমরা দিয়ে দিই তখন ডান বাম সব দিক সমান থাকবে, দেখেন সব দিক সমান আছে। ওকে, সো আপাতত এত বেশি এখানে ডিটেলস না বুঝলেও চলবে, জাস্ট এই জিনিসগুলো এই তিনটা জিনিস বুঝলেই চলবে, বা এই চারটা। ক্লিয়ার? এগুলো বুঝা গেছে? ওকে ফাইন, এবার আসি স্পেসিং। এটা লাইন স্পেসিং অথবা প্যারাগ্রাফ স্পেসিং। এই যে প্রত্যেকটা কিন্তু এক একটা প্যারা বা প্যারাগ্রাফ, যেই জায়গায় আমি যদি এইখানে ফর এক্সাম্পল এখানে যদি আমি এন্টার প্রেস করি তখন এইটা একটা প্যারা, আমি যদি এই জায়গায় একটা স্পেস এন্টার ক্লিক করি এইটা একটা প্যারা, এখানে একটা এন্টার প্রেস করলে এইটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। ওকে, সো এখন আমি চাইলাম যে এই প্যারাগ্রাফগুলোর মধ্যে কতটুকু স্পেসিং থাকবে বা থাকবে না। তো এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এগুলো হলো লাইন স্পেসিং 1.0, 1.15, যখন যতটুকু প্রয়োজন হয়, নিশ্চয়ই এত বেশি কোথাও থাকে না, থাকে কোথাও থাকে না। সো 1 অথবা 1.15 এনাফ। আচ্ছা,
এখন আমি চাইলাম যে এগুলোর মধ্যে কোনো স্পেসই থাকবে না, এই যে স্পেস এতটুকু জায়গা আমি চাচ্ছি না যে ফাঁকা থাকুক বা এমটি থাকুক। সো এখানে রিমুভ স্পেসে ক্লিক করেন, চলে গেছে না স্পেসিংগুলো, চলে গেছে। তারপর এগুলার পরে যদি স্পেস দিতে চান এখানে এসে ক্লিক করেন, ঠিক আছে, এই জায়গায় ক্লিক করলে আমরা স্পেসগুলো দিতে পারবো। বা একটু পরেই আমরা যখন কোনো কিছু লিখবো, কাজ করব, নাম এন্ড ডেজিগনেশন লিখবো, তখন এগুলো আর একটু ক্লিয়ার করে দেখাবো। আচ্ছা, এই গেল এইটার কাজ। তারপরে উপরে যেটা আছে সেটা হলো বুলেট পয়েন্টের কাজ। বুলেটস আছে, নাম্বারিং আছে, তারপর সাব নাম্বার আছে বা মাল্টিলেভেল লিস্ট, যেগুলো আমরা প্রশ্নপত্রে দেখে থাকি বা কোনো ডিজাইনের মধ্যে দেখবেন যে বৈশিষ্ট্যগুলো লেখা থাকে কি দিয়ে, বুলেট মার্ক দিয়ে, এরো চিহ্ন দিয়ে, ক্রস মার্ক দিয়ে লেখা থাকে না, ওই জিনিসগুলো এইখান থেকে ইউজ করা হয়। এই যে আসছে এরকম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকে না, ওকে, সো এগুলো ইউজ করতে পারেন। চেঞ্জ লেভেল দিলে আরও অনেক 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 আছে। ডিফাইন নিউ বুলেট দিলে আপনি কি দিতে চান সেটাও এখান থেকে খুঁজে পেতে পারবেন। যে সিম্বল আছে আপনি কোনটা ইউজ করতে চান সেটা এখান থেকে ওকে করে দিলে চলে আসবে। আসছে, ওকে। সো এগুলো ডিপেন্ড করে আপনি কি দিতে চাচ্ছেন। যদি নান করে দিন এখানে কিছু থাকবে না। দেন আসেন নাম্বারিংয়ের ক্ষেত্রে। এগুলো হলো নাম্বারিংয়ের স্টাইল। যদি প্রশ্নপত্র বানাতে চান বা কোনো কিছুর ক্ষেত্রে নাম্বারিং করতে চান সেক্ষেত্রে এগুলা ইউজ করতে পারেন। ওকে, ফাইন। তারপর আসি সাব নাম্বারের ক্ষেত্রে। এগুলা মনে করেন আমরা যদি এক্সাম পেপারে কোনো কোয়েশন লিখি, প্রথমে তার একটা মেইন হেডিং থাকে, তাই না, এটাকে আমরা নাম্বার 1 লিখি। তারপর এইটার আন্ডারে যদি আরও কোনো পয়েন্ট থাকে তখন ওইগুলোকে কীভাবে লিখি, রোমান নাম্বার দিয়ে লিখি অথবা এবিস দিয়ে লিখি অথবা ক খ দিয়ে লিখি না, ওই জিনিসগুলোই হলো মাল্টিলেভেল অথবা সাব নাম্বারিং। ঠিক আছে, এখান থেকে ক্লিক করে আপনি আপনার মতো চুজ করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এই গেল বুলেট পয়েন্ট বা নাম্বারিংয়ের ব্যাপারটা। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, তারপরে আসি এই দুইটা, এগুলা নিয়ে আমরা ফটোশপের ডিটেলসে আলোচনা করবো। আমি একটু বলে দিই এখানে, এটা হলো ইন্ডেন্টের কাজ করে। অনেক সময় আপনারা দেখবেন যে একাডেমিক বই যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে লেখাটা ঠিক মার্জিনের একেবারে পাশ থেকে শুরু না হয়ে একটু ভিতর থেকে শুরু হয় না, বা নিউজ পেপারের ক্ষেত্রে বা ম্যাগাজিনের ক্ষেত্রে ঠিক মার্জিন থেকে শুরু না হয়ে একটু ভিতর থেকে শুরু হয়, ওইটাকে বলা হয় ইন্ডেন্ট। প্রথম প্যারাটা বা প্রথম প্যারাগ্রাফ, পরের প্যারাগ্রাফগুলো ঠিক কিন্তু মার্জিন থেকে একেবারে ঘেসে ঘেসে শুরু হয় না, ওই জিনিসগুলো ডিফাইন করা হয় ইন্ডেন্ট দিয়ে। এখানে ধরেন আমি এইটাকে চাইলাম, এটা আমার এই প্যারাগ্রাফটা আমার প্রথম প্যারাগ্রাফ, সো আমি এটাকে চাইলাম মার্জিন থেকে একটু ভিতরের দিকে শুরু হোক, সো আমি এইটাকে ইন্ডেন্ট দিলে ভিতরের দিকে আসতেছে। এটাকে যদি আমি কমাতে চাই এখান থেকে কমাতে পারবো। ক্লিয়ার? ওকে, এগুলো নিয়ে আমরা ফটোশপের ডিটেলস আলোচনা করব। এটা হলো শর্ট বাই, যে আমরা যে নাম্বারিং যেগুলো করি, মনে করেন এখানে যদি আমি নাম্বার লিখি 1, এন্টার দিয়ে লিখলাম বা এন্টার দিয়ে এরকম করে যদি আমরা দেই, ওকে, এখানে তো নাম্বারগুলো উল্টাপাল্টা করে লিখছে না, বাট ওইগুলোকে যদি আমরা চাই অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, বুঝেন এগুলা অ্যাসেন্ডিং কি আর ডিসেন্ডিং কি? আচ্ছা, এখানে আসার পর ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাইলাম এগুলো তো আমরা লিস্ট অনুযায়ী বা সিরিয়াল বাই সিরিয়াল লিখছি না উল্টাপাল্টা করে লিখছি, এগুলোকে চাইলাম যে আমি ডিসেন্ডিং করব। সো ক্লিক করেন, বড় থেকে ছোটো 8, 7, 7, 6, 5 এইভাবে আসবে। যদি আমি এগুলোকে অ্যাসেন্ডিং করে দেই, কই এইখান থেকে যদি অ্যাসেন্ডিং করি তখন এগুলো তার নাম্বার ওয়াইজ আসবে, 1, 2, 4, 5, 6, 7, 7, 8। ঠিক আছে, এগুলা নাম্বারের ক্ষেত্রে কাজ করবে, লেটারের ক্ষেত্রেও একই কাজ করবে। বুঝা গেছে? ওকে, এগুলো গেল, এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এটা হলো থিম কালার্স। যেই প্যারাটা আমি কালার করতে চাই, মনে করেন এই প্যারাটাকে আমি কালার করতে চাই, সো কার্সরটা রাখার পর এখানে যে কোনো কালার আমি ইউজ করতে পারবো ওইটার নিচের দিকে। ঠিক আছে, ওকে। তারপরেটা হলো বর্ডার, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট, রাইট, নো বর্ডার, অল বর্ডার্স। ঠিক আছে, এখন যদি আমার টোটাল টেক্সটটা সিলেক্ট করা থাকে তখন সবগুলোর মধ্যে বর্ডার অ্যাপ্লাই হবে। ঠিক আছে, যদি শুধুমাত্র ইনসাইড চাই ইনসাইড, আউটসাইড চাইলে আউটসাইড, লেফট ও রাইট, এগুলা একটা একটা করে ক্লিক করে দেখবেন কোনটা কি কাজ করে। ইভেন এগুলা ক্ষেত্র বিশেষে হয়তো কোনো একটা সময় কাজেও লাগতে পারে। হাইলাইট দিয়ে করতে পারেন না, হাইলাইটার একটা আর থিম কালার একটা। ঠিক আছে, ওকে, এই গেল আপাতত এইগুলার কাজ। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা হলো
যদি আপনারা ঠিক মধ্যখানে কোনো হেডিং রাখতে চান, ওই হেডারের স্টাইলটা কীরকম হবে বা টাইটেলের স্টাইলটা কীরকম হবে এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, অনেকগুলো স্টাইল আছে, সো যার যখন যেটা প্রয়োজন, যেটা ভালো লাগে স্টাইলটা, ওইটা ইউজ করতে পারেন। দেখিয়ে দেব। মনে করেন আমরা আজকে কি লিখতে পারি, টাইটেলটা বেসিক কম্পিউটার 1। ওকে, বেসিক কম্পিউটার লিখলাম। তারপর এটাকে সিলেক্ট করার পর আমি এই স্টাইলটা দিতে চাইলাম। ওকে, স্টাইল 2 হয়েছে টাইটেলটা। এটাকে সেন্টারে নিতে চাইলে আপনি সেন্টারে লাইন দিন, সেন্টারে চলে আসছে। ক্লিয়ার? একটু উপরে তুলতে চাইলে এইখান থেকে বেসিক কম্পিউটারকে এই তো এইখানে একটা স্পেস দিয়ে দিন। ঠিক আছে, আচ্ছা, এই গেল এটার কাজ। ওকে, তারপরে আসি আমরা ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড সিলেক্ট। সিলেক্টের ব্যাপার তো এই যে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যে সিলেক্টটা করি এইটা, অথবা এই যে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি এই ওয়ার্ড সিলেক্ট হবে। যদি ট্রিপল সিলেক্ট করি তখন 3টা বা 4টা যখন ক্লিক করব তখন পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস এখানে রেখে আমি যদি শিফট চেপে অন্য জায়গায় এসে ক্লিক করি তখন যতটুকু পরে এসে আমি শিফট চেপে ক্লিক করব ততটুকুই সিলেকশনে চলে আসবে। ওকে, তারপর আসি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ডটা হলো খুঁজে পাওয়া, রিপ্লেস মানে পরিবর্তন করা। ধরেন আমার এই জায়গায় অনেকগুলো 2 আছে, 1টা 2টা 3টা। আচ্ছা, আমরা এগুলো খুঁজে দেখি কতটা আছে। ফাইন্ড, এখান থেকে 2 লিখে সার্চ করেন। ওকে, দেখেন যত জায়গায় 2 আছে সবগুলো কি হয়ে গেছে, মার্ক। কতটা জায়গায়, 14 রেজাল্ট। আচ্ছা, এখন আমি চাইলাম এই 2গুলোকে বাই অথবা ফর অন্য কোনো চেঞ্জ ওয়ার্ড দিয়ে কী করবো, চেঞ্জ করবো। সো রিপ্লেসে আসেন, আসার পর ফাইন্ড হোয়াট, কী খুঁজতে চাচ্ছেন, এখানে আপনি যেটা খুঁজতে চাচ্ছেন ওইটাকে লিখেন। মনে করেন আমি 2টাই খুঁজতে চাচ্ছি, 2টাকে আমি কি করব, বাই দিয়ে চেঞ্জ করব। সো বাই লিখলাম। ওকে, রিপ্লেস অলে যখন ক্লিক করব, ইয়েস উই মেড 10 রিপ্লেসমেন্ট। ওকে, সবগুলো কিন্তু হয়ে গেছে। এখন এখানে যত জায়গায় 2 ছিল সবগুলা বাই হয়ে গেছে। এই যে 1টা, তারপর 2টা 3টা, অনেকগুলো আছে, আমরা খুঁজে যাচ্ছি না। 14টা না, 10টা ক্লিক করার পর পরে কিন্তু 14টাই দেখাইছে। ঠিক আছে, সবগুলা কি হয়ে গেছে। আপনি যদি এটাকে আবার খুঁজতে চান এখানে এসে বাই লিখে সার্চ করেন, এই যে 14 রেজাল্ট আসছে। তো এরকম যদি কোনো তথ্যমূলক কোনো ডকুমেন্টে আপনি কাজ করেন এবং ওইটাকে ধরেন কোনো ডেট আপনি চেঞ্জ করবেন, কিছু ডেট আছে বারবার আসছে, ওইগুলোকে আপনি চেঞ্জ করতে চান। সো ফাইন্ডে গিয়ে আপনার ডেটটা বসিয়ে দিন, তারপর রিপ্লেসে এসে কী করেন, রিপ্লেস অল দিয়ে দিন, সবগুলা চেঞ্জ হয়ে যাবে। আর যদি একটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এইখানেও এই অপশনটা আছে। একটা করতে চাইলে শুধুমাত্র রিপ্লেসে ক্লিক করবেন, প্রথমটা রিপ্লেস হবে। এখানে আমি দিলাম 2। ওকে, 2 দিলাম, দেওয়ার পর এখানে রিপ্লেস দিলে শুধুমাত্র কি হবে, প্রথমটা চেঞ্জ হবে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তারপর নেভিগেশনটা চাইলে তুলে দিতে পারেন, চাইলে রাখতে পারেন। কই এইটা, এখানে কি লেখা ছিল? আচ্ছা, ওই যে টি ও এখানে সে ওইটাকে 2 হিসাবে ধরে নিছে, ধরে নিয়ে ওইটাকে চেঞ্জ করে ফেলছে। ওইটা তো আমরা সব জায়গায় করব না। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল হিসেবে ওইটা আমি 2 দিয়ে দেখাইছি। তো আপনারা তার 2কে চেঞ্জ করবেন না, এটা করতে হলে যে কোনো স্ট্যাটিস্টিক্স ওইগুলোকে চেঞ্জ হয়। ঠিক আছে, ওকে, এই গেল আমাদের হোম মেনুর কাজ। তারপর আসি আমরা ইনসার্টে আসার পর, ইনসার্ট মানে কি, প্রবেশ করানো, বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসা। আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, এটা বন্ধ করলে গরম লাগে, আর এটা যখন বাড়াইয়া দেই তখন আমার জুড়ে কথা বলা হয়, গলা ধরে যায়, ঝামেলা না একটা। আচ্ছা, সো আমরা ইনসার্ট মেনুতে আসার পর অনেক কিছু এখানে পাবো। সো সব অপশন আমাদের প্রয়োজন নয়, যেগুলো আমাদের প্রয়োজন ওইগুলাই দেখি। আচ্ছা, এই গেল ইনসার্ট থেকে, এটাকে আপাতত কাট করি। ইনসার্ট থেকে কী কী করতে পারবো, কভার পেজ। সো এটা রাখার আগে মনে করেন এই জায়গায় আমার একটা কভার পেজ প্রয়োজন, আমি কোনো কিছু ডিজাইন করতেছি, আমার একটা বই আছে, একটা কভার পেজ প্রয়োজন। তো কভার পেজের জন্য আমরা প্রথমেই দেখে আসছিলাম কিছু টেমপ্লেট ডিজাইন করা আছে না? ওকে, এখন আমি তো কাজ করছি, এখানে উপরে কোনো পেজ আছে? কোনো পেজ নাই, তার মানে কি আমি কভার পেজ ডিজাইন করতে পারবো না?
পারবো? অবশ্যই পারবো। একেবারে লেখাটার উপরে প্রথমে কার্সরটা রাখার পর কোনো প্রবলেম আপনাদের পিছনে? কোনো কিছু প্রয়োজন আপনাদের? পানি লাগবে? নিয়ে আসেন, নিয়ে আসেন, অথবা এখানে বসে খেয়ে আসেন। ওকে, একেবারে প্রথমে রাখলাম। এটা রাখার পর কভার পেজে ক্লিক করেন, ড্রপডাউনে ক্লিক করেন, এখানে দেখেন অনেকগুলো স্টাইলের ডিজাইন আসছে, ঠিক আছে? সো আপনার যেটা প্রয়োজন এখান থেকে ক্লিক করে নিতে পারেন, অথবা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমরা আমাদের চাহিদা মতো একটা কভার পেজ ডিজাইন করে নিতে পারবো। ওকে ফাইন। সো আমি একটা ক্লিক করি, ধরেন আপাতত আমি এইটাকে নিয়ে আসলাম। দেখেন তো পেজ হয়ে গেছে কয়টা এখন? এই যে এই টোটাল কভার পেজ মিলে একটা পেজ, আর এইখানে হয়ে গেছে 2 নম্বর পেজ। একটু এই নিচের বার এটাকে বলা হয় ব্লু সাইন, এটাকে বলা হয় স্ট্যাটাস বার, ঠিক আছে? এখানে জুম ইন আউট করতে পারবো। এগুলো হলো রিডিং ভিউ অথবা রিডিং মোড, ঠিক আছে? ওকে, আর এখানে পেজ আগে ছিল একটা, এখন হয়ে গেছে 2টা, আর এখানে যতগুলো ওয়ার্ড আছে ততগুলো এখানে লেখা আছে। একটু যদি আমরা ফাইল থেকে প্রিন্ট প্রিভিউতে যাই, এই হলো আমাদের প্রিন্ট, এটা থাকবে কভার পেজ, আর এটা হলো কি তার 2 নম্বর পেজ। যদি এটা প্রিন্ট দেওয়া হয় এইভাবেই পেজগুলো আসবে, ঠিক আছে? আর বাহিরে যতটুকু লেখা নাই এতটুকু হলো মার্জিন, ঠিক আছে? ওকে ফাইন। এবার এইটাকে আপনি চাইলে ইমেজটা চেঞ্জ করতে পারবেন। উপরে দেখেন যখনই ক্লিক করলাম, নর্মাল আমাদের কি থাকে, আমি যদি এই পেজে যাই একটু মেনুগুলো খেয়াল করেন, এতটুকু আমাদের ডিফল্ট মেনু, ভিউ পর্যন্ত ডিফল্ট মেনু থাকে। বাট যখনই আমরা কোনো পিকচার্সে ক্লিক করব, পিকচারের জন্য আলাদা টুলস, পিকচার টুল নামে বা ফরম্যাট অপশন চলে আসবে। তারপর যদি আমরা টেবিল ইউজ করি, টেবিলের জন্য আরও 2টা, ডিজাইন অ্যান্ড লেআউট, এরকম 2টা মেনু চলে আসবে, ঠিক আছে? আমরা চাইলে এই ইমেজটাকে চেঞ্জ করতে পারি, চাইলে এখানে আমাদের টাইটেল বসাতে পারি, সাবটাইটেল বসাতে পারি, যখন যেটা প্রয়োজন, অথবা চাইলে সবগুলা রিমুভ করে আমরা আমাদের মতো এই পেজটাকে সাজাতেও পারবো। ক্লিয়ার? ওকে, সো কন্ট্রোল Z দিয়ে এটা আনডু করি। তারপর আসি পেজ ব্রেক এবং পেজ ব্ল্যাঙ্ক পেজের মধ্যে। পেজ ব্রেক হলো, ধরেন আমি এই প্যারাগ্রাফ পরে বা এই প্যারাগ্রাফ পরে আমার এই লেখাগুলোকে আমি চাচ্ছি যে এই পেজে না থাকুক, এখন যে পেজটা আছে এই পেজে না থাকুক, আমি চাচ্ছি এইটা চলে যাবে 2 নম্বর পেজে। সো এখানে কার্সর রাখার পর পেজ ব্রেকে ক্লিক করেন, এটা 2 নম্বর পেজে চলে আসছে। এখানে দেখেন লেখা পেজ 2 of 2। প্রথম লেখাটা আছে 1 নম্বর পেজে, কার্সরটা যেখানে ছিল তারপরের লেখাটা চলে আসছে কয় নম্বর পেজে? 2 নম্বর। এটা ক্লিয়ারলি বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে কারো? স্পেস দিলে তো জায়গা নষ্ট হবে না, অনেকগুলো ক্যারেক্টার কাউন্ট হবে। এই জন্য স্পেস না দিয়ে এটা সোজাসুজি একটা অপশন দেওয়া আছে পেজ ব্রেক, ওইটা দিয়ে করতে পারবো। তারপর মনে করেন আপনি এতটুকু লেখার পর হঠাৎ মনে হলো আমার এইগুলো যে লিখলাম এগুলার আগে তো আমাকে আরও লেখা অ্যাড করতে হবে, কিন্তু আমি ভুলে এইগুলো অ্যাড করে ফেলছি। সো তখন আমার কী করা লাগবে? একটা খালি পেজ নিতে হবে না? সো খালি পেজ নেওয়ার জন্য এখানে ক্লিক করব ব্ল্যাঙ্ক পেজে, ঠিক আছে? সো এখন একটু চেঞ্জেস আসছে। প্রথমে যে লেখাগুলো ওইগুলো চলে আসছে কোথায়? ফার্স্ট পেজে। তারপর ওই ফার্স্ট পেজের পরে 2 নম্বরে যে পেজটা তৈরি হয়েছে এটা টোটাল একটা ব্ল্যাঙ্ক পেজ, এখানে কোনো টেক্সট নাই। আর এরপরে কার্সরের নিচে যেই লেখাগুলো ছিল ওইগুলো চলে আসছে কয় নম্বর পেজে? 3 নম্বর পেজে, ঠিক আছে? পেজ ব্রেক দিলে আসে 2টা পেজ, আর ব্ল্যাঙ্ক পেজ নিলে আসে কয়টা পেজ? 3টা পেজ। এটা ক্লিয়ার সবাই? এখনও ক্লিয়ার না? পেজ যখন আমরা ব্রেক করি, আবার প্রথম থেকে বুঝেন, পেজ যখন ব্রেক করি আমরা, এটাতে একটা পেজ আছে তাই না? সো আমি এটাকে কন্ট্রোল আর স্ক্রল আপ অ্যান্ড ডাউন করে জুম ইন আউট করতেছি। এখন কয়টা পেজ? এইখানে একটা পেজ। সো এইগুলোকে আমি কন্ট্রোল-C দিয়ে কপি করে আবার এখানে পেস্ট করলাম, আবার পেস্ট করি, আবার পেস্ট করলাম। আচ্ছা, এগুলো প্রয়োজন নাই, এই পেজটা আমার প্রয়োজন নাই। ওকে, এবার কয়টা পেজ আছে? 2টা প্রয়োজনে আমাদের একটা পেজের প্রয়োজন। ওকে, এবার কয়টা পেজ? অটোমেটিক্যালি 2টা পেজ চলে আসছে কেন? আচ্ছা, এতটুকুই থাক। পেজ 1 of 1, ঠিক আছে? একটা পেজ এখন। আচ্ছা, তো এই জায়গায় আমার লেখাগুলা আমি চাইলাম যে এই লেখাগুলার পরে এই যে লেখাগুলো আছে এইটাকে আমি নিয়ে নিতে যাচ্ছি নতুন পেজে। ভালো করে বুঝবেন, এই লেখাগুলোকে কই নিতে যাচ্ছি? নতুন পেজে। হয় আপনি কার্সরটাকে একেবারে প্যারাগ্রাফের প্রথমে রাখেন,
নয়তো আগের প্যারাগ্রাফের শেষে রাখেন। রাখার পর ইনসার্ট থেকে কি করবেন, পেজ ব্রেক। এবার কটা পেজ হয়েছে এখানে খেয়াল করেন, 2টা পেজ। এই হলো প্রথম পেজ এতটুকু পর্যন্ত। তারপর এই জায়গা থেকে বাকি লেখাগুলো 2 নাম্বার পেজে। এটা কিসের কাজ গেল, পেজ ব্রেকের কাজ। ওকে ফাইন, কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করলাম। এখন আমি চাইলাম যে এই যে লেখাগুলা, এগুলোর পরে আমার আরেকটা খালি পেজ প্রয়োজন যেখানে আমি আরও নতুন কিছু লিখব। সেক্ষেত্রে এখানে কার্সরটা রাখার পর ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। তখন দেখেন এটা আছে প্রথম পেজে, বাকি লেখাগুলোর পরে এই পেজটা টোটালি খালি। ঠিক আছে, এই যে দেখেন 3টা পেজ হয়ে গেছে। এবার ক্লিয়ার? এটা আরও ক্লিয়ার হবেন যখন বাসায় গিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে ডেফিনেশন দিয়ে আপনাদেরকে বোঝানো সম্ভব হয় না, ওইগুলো টোটাল প্র্যাকটিসের কাজ। বাসায় গিয়ে যখন হাতে কলমে প্র্যাকটিস করবেন পিসিতে বসে, তখন ওইগুলো টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এই গেল কভার পেজ, পেজ ব্রেক অ্যান্ড ব্ল্যাঙ্ক পেজের কাজ। তারপরে আসি আমরা কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে, আচ্ছা এই লেখাগুলো আপাতত প্রয়োজন নাই। ওকে, টেবিল ইনসার্ট কীভাবে করতে হয় একটু দেখি। অনেক সময় লেখালেখির জন্য বা কোনো চার্ট বানানোর জন্য আমাদের কী প্রয়োজন হয়, টেবিলের প্রয়োজন হয়। সো টেবিলটা এঁকে নিতে হয়। বাট এখানে দেখেন টেবিলের এই যে অপশন, এগুলা দিলে আমরা বাই ডিফল্ট বা এখানে যতগুলা গড় আমরা সিলেক্ট করব ততগুলা টেবিল কিন্তু কি অটোমেটিক্যালি উঠে যাচ্ছে না, উঠে যাচ্ছে। ধরেন আমরা এখান থেকে নিলাম 5টা কলাম আর 3টা র। ওকে ফাইন, র কোনগুলা, কলাম কোনগুলা? আড়াআড়িভাবে কোনটা? এগুলো উপর নিচে, এগুলো র আর এগুলা কলাম। কলাম কি? কলাম হলো এইগুলা, এই যে ডানে বামে এগুলা কলাম। ঠিক আছে, আর এইখানে হলো র। ওকে আচ্ছা, এই যে একটা মুভ সাইন আছে, এটার ধরে আমরা কলামকে মুভ করাতে পারবো। এইখানে কর্নারের বাটন ধরে কলামকে ছোটো করতে পারবো। এটা বলেন না কেন আপনারা? মানে কারো কোনো অ্যাক্টিভিটি নাই, ঘুমিয়ে ধরছে? মনে হচ্ছে যে সবাই ঘুমাচ্ছেন। আপনারা 2টা ব্যাচ, 88 এবং 89, কেউ কোনো কথা বলেন না ক্লাসে। পুরো ক্লাস আমাকেই কথা বলতে হয়। সব মনোযোগী। রেসপন্স তো মনোযোগী থাকার লক্ষণ কি, যখন যা বলবো সেটাতে রেসপন্স করতে হবে। তো আমি তো মনে করি আপনারা ঘুমাচ্ছেন সবাই। এখনো বুঝেননি আপনি? এই যে এগুলো একেবারে সিম্পল জিনিস, এগুলা না বোঝার কিছুই না। লম্বাটে এই যে মানে কীভাবে বুঝবো বাংলায়, সোজা সোজা যেগুলা উপর নিচ যেগুলো সেগুলো হলো কলাম, আর পাশাপাশি যেগুলো সেগুলো হলো সারি বা র। ঠিক আছে, ওকে ফাইন, এইটা গেল। আর তারপর কি আছে, আমরা আপাতত লেআউটে যাই, বা লেআউটের প্রয়োজন নাই, আমরা ইনসার্টেই থাকি। ওকে দেখেন অটোমেটিক্যালি কিন্তু টেবিল যখন আমরা নিলাম, সাথে সাথে ডিজাইনের লেআউট নামে 2টা অপশন চলেই আসছে। এগুলো আসবে টেবিল টুলস নামে। ওকে ফাইন, তারপর আর কি করা যায়? এখন এরকম রেডিমেড টেবিল তো আমাদের সবসময় প্রয়োজন হয় না, আমাদের টেবিলের প্রয়োজন হয় কাস্টমাইজ টেবিল। মনে করেন আমি এখানে নাম লিখবো, তারপরে এখানে আমি ক্রমিক নাম্বার লিখবো, এখানে নাম লিখবো, এখানে সাবজেক্টের নাম লিখবো, এখানে কে কত মার্ক পাইছে, এরকম একটা টেবিল আমরা অনেক সময় বানাতে চাই। তো এটা সবগুলো কিন্তু সমান, তাই না? এখন এগুলাকে কি আমরা কাস্টমাইজ করতে পারবো? এটাকে ছোটো করতে পারবো, এটাকে বড় করতে পারবো, এটাকে আরও ছোটো করতে পারবো। ওকে, সো এটা করার জন্য যেটা করতে হবে, এই যে এই অপশনটা দেখেন, যখন এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার। ওকে, এই যে ডাবল হেডের এরো কি আসছে, এটা কখন? যখন আপনি ঠিক এইটার উপরে রাখবেন কার্সরটাকে। এবার আপনি এটা ধরে টান দিন, আপনার পুরা কলামটা বড় হবে। ঠিক আছে, কলামগুলো বড় হয়। ওকে, এই গেল। মনে করেন এখানে নাম লিখবেন, এখানে সাবজেক্টগুলোর নাম লিখবেন। ঠিক আছে, আচ্ছা এখন অনেক সময় এরকম হতে পারে যে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল সেল, এগুলাকে এক একটা সেল বলা হয়। ঠিক আছে, সো ইন্ডিভিজুয়াল এই সেলের এই শুধুমাত্র এই অংশটাকে ছোটো বড়ো করার প্রয়োজন পড়তে পারে। তো ওইটা যখন আসবে, ওইটা করার জন্য প্রথমে এই যে এরো কি আসছে, ডায়াগোনাল এরো কি, এটা দিয়ে আপনি হয়তো আগের গড় অথবা পরের গড় এটাকে সিলেকশন করে রাখবেন। তারপর এইটাতে ক্লিক করে টেনে নিয়ে আসবেন। ছোটো বড়ো হয়েছে? কীভাবে? আগে এটাকে সিলেক্ট করে রাখতে হবে। মনে করেন আমি এইটাকে শুধুমাত্র এই সেলের কলামটাকে সরাবো, তখন এই যে ডায়াগোনাল এরো কি দিয়ে এটাকে সিলেক্ট করেন, তারপর ডাবল হেডেড
কি হ্যাঁ অটোমেটিক চলে আসবে, আপনাকে কোনো কিছু ক্লিক করতে হবে না, শুধুমাত্র না ওয়ান ক্লিক। ঠিক আছে, যেখানে ডাবল ক্লিক ওইখানে বলে দেবো ডাবল ক্লিক, যেখানে বলবো না এটাও ধরে নেবেন ওয়ান ক্লিক। ঠিক আছে, আচ্ছা হয়েছে এটা। ওকে ফাইন, এই গেল। এটা তো আমরা গেল কি এখান থেকে আমরা রেডিমেড টেবিল বানিয়ে নিলাম, তারপর এটা আসছে। এখন যদি প্রয়োজন পড়ে আমি এই টেবিলটাকে ডিলিট করে দেই। ডিলিট এরকম করে হবে না, সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট টেবিল, অথবা লেআউট থেকে এসে ডিলিট, এইখান থেকে ডিলিট কলামস, অথবা রাইট ক্লিক করে কি ডিলিট টেবিল, পুরোটা ডিলিট হয়ে যাবে। এখন আসি আমরা কাস্টমাইজ টেবিল কীভাবে বানাবো। এখানে আসার পর এখানে ড্র টেবিল নামে একটা অপশানস আছে। ওকে, এটাতে আসার পর একটা পেন্সিল আসবে, সো পেন্সিল দিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আপনি আপনার মতো করে একটা বক্স নেবেন। তারপর আপনি কোন জায়গায় মনে করেন এই জায়গায় আমরা লিখব নাম্বার অথবা সিরিয়াল নাম্বার, ক্লিক করেন একটা বক্স হয়ে গেছে, একটা কলাম। তারপর এখানে আমি নেম লিখবো, ক্লিক করেন হয়ে গেছে। এখানে কি লিখা যায় ক্লাস। ওকে ফাইন, আমি ক্লাস লিখলাম। তারপর এখানে মনে করেন আমরা সাবজেক্টগুলো লিখব। ওকে হয়েছে, আচ্ছা তারপর কলাম প্রয়োজন, আমি টান দিলাম কলাম, কোনো কিছু লাগবে না, আপনি সিম্পলি টেনে ছেড়ে দিন। ওকে, এতটুকু চাইলে এতটুকু, এই জায়গায় চাইলে এই জায়গায়, এই জায়গায় চাইলে এই জায়গায়। ঠিক আছে, সো আপনি যেভাবে চান ওইভাবে ক্লিক করে টান দিয়ে নিয়ে যান। ওকে ফাইন, এবার দেখেন তো এগুলার কি গড়গুলা অসমান হয়ে গেছে না সবগুলা? কলাম দিয়ে বলেন র বলেন, এগুলার গড় কি সমান? সমান না। মনে করেন আমার নাম্বারের জন্য এইটুকু থাকবে, নামের জন্য এইটুকু থাকবে, ক্লাসের জন্য এইটুকু থাকবে, বাকিগুলো আমার সাবজেক্টের জন্য। সো এতটুকুকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই যে এখান থেকে আছে, আচ্ছা আর তার আগে ভালো করে সবগুলো অপশন দেখেন একটু। এটা আছে টেবিলকে গাইড করার জন্য, ঠিক আছে, টেবিল ড্র করার জন্য, র এবং কলামকে গাইড করার জন্য এই অপশন, মার্জ করার জন্য এই পুরা সেকশন অথবা অপশনটা কাজ করবে। টেবিলের সাইজ বা প্রত্যেকটা সেলের সাইজ কতটুকু ছোটো হবে বড় হবে এই জায়গা থেকে, এবং এগুলো ডিস্ট্রিবিউট করার জন্য এইগুলো ইউজ করা হয়। টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এই অপশনটা ইউজ করা হয়, ডাটার জন্য এইটা ইউজ করা হয়। ওকে ফাইন, সো আমরা এইগুলো ডিস্ট্রিবিউট করে দিলে সমান হয়ে যাবে না সবগুলো? ওকে, সো এখান থেকে আমরা প্রথমে ডিস্ট্রিবিউট র করি। র সবগুলো ডিস্ট্রিবিউট হয়েছে, কোনটার সাথে? এইটার সাথে ম্যাচ করা হয়েছে, বাট আমরা চাচ্ছি এইটার সাথে না, এইখান থেকে এইগুলো হবে একসাথে। সো এটাকে ডিসিলেক্ট করেন, নিচ থেকে সিলেক্ট করেন, লেআউটে আসেন, ডিস্ট্রিবিউট র হয়েছে। তারপর ডিস্ট্রিবিউট কলামস, এই কলামগুলো সমান হবে, হয়েছে সমান। কিন্তু একটু ঝামেলা রয়ে গেছে না উপরে? ওকে, কি এগুলা ম্যাচ করে নাই? সো এগুলা ম্যাচ করতে হলে কি করতে হবে? এটা সিলেক্ট করলাম, তারপর এটা ধরে এটা হয়েছে না, এরকম না দিয়ে করা যাবে না। আপনি চাইলে মার্জ করে নিতে পারেন, মার্জের অপশন আছে। ওকে ফাইন, এবার এখানে লিখলেন সিরিয়াল নাম্বার, এখানে লিখলেন ক্লাস, মনে করেন আমরা সিরিয়াল নাম্বার লিখলাম SL। ওকে, তারপর এখানে লিখতে পারি নেম, তারপর এখানে লিখলাম ক্লাস, এখানে লিখলাম সাবজেক্ট। ওকে, এটা কি হলো? উপর নিচ হয়ে গেছে না? কোনো সমস্যা নাই, এটাকে ধরেন, ধরার পরে এই জায়গা থেকে এসে এইটাকে সেন্টারে নিয়ে আসেন, বা এটা হয়ে গেছে এই জন্য আমরা কপি করে নিয়ে আসছি। সো কপি কন্ট্রোল V দিয়ে পেস্ট করা, এটা ঠিক উপর থেকে সে কাউন্ট করে নিছে, টেবিলের মতো করে নাই। সো এগুলা কপি না করে আমরা ডিরেক্টলি কী করব? লিখতে হবে, এখানে লিখেন। সো এই জায়গা থেকে আসতেছে, বাট আপনি যদি এগুলাকে কপি করে নিয়ে আসেন একেবারে উপর থেকে চলে আসবে। আর এগুলার অ্যালাইনমেন্ট দেখেন প্রত্যেকটা কিন্তু ওই দিকে সরানো আছে না? সরানো আছে কি? এগুলাকে যদি সেন্টারে রাখতে চান সেন্টার অ্যালাইন করতে হবে, হোম থেকে এসে সেন্টার অ্যালাইন আসছে সেন্টারে। ওকে, এগুলাও সেন্টার অ্যালাইনে রাখতে চাইলে সেন্টারে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলাকে যদি আমরা চাই যে এরকম করতে, এইখানে দেখেন কিছু অ্যালাইন আছে উপরের দিকে, টেবিলের উপরে থাকবে, টেবিলের সেন্টারে থাকবে, টেবিলের নিচে থাকবে, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা ডিরেকশনগুলো চেঞ্জ করে দিতে পারি। ওকে ফাইন, এগুলা গেল। আপাতত আমরা এগুলা ডিলিট করি। অনেক সময় আমাদের টেবিলের উপরের গড়টা একেবারে ফিল আপ রেখে, একেবারে এক রেখে কী করা লাগে? টেবিলের হেডিংটা দিতে হয় কিনা? সো ওইটা দেওয়ার জন্য আমাদের এইখানে কি হেডিং লেখা যাবে? এক একটা করে আলাদা ইন্ডিভিজুয়াল টেক্সট হয়ে যাবে না? বাট আমরা চাচ্ছি সবগুলো সেল মিলে একটা টেবিল হোক। তখন যেটা করবেন, এই যে মার্জ সেল আছে, মার্জ সেলে ক্লিক করেন, এটা পুরোটা একটা সেল হয়ে গেছে,
এবার এখানে আপনি যাই লিখবেন সেটা হেডিং হিসেবে কাউন্ট হবে। বুঝা গেছে? ওকে, এটা গেল মার্জের কাজ। তারপর হঠাৎ আপনি কাজ করতেছেন, তারপর এসে দেখা গেল এইটা আপনাকে তুলে দিতে হবে, এই যে মনে করেন এই সেলটাকে তুলে দিতে হবে। তখন আপনি চাইলে এটাকে মার্জ করতে পারেন অথবা এটাকে চাইলে ইরেজ করে ফেলতে পারেন। এই যে ইরেজার আছে, ইরেজার থেকে এখান থেকে ক্লিক করলে ইরেজ হয়ে যায়। ঠিক আছে? ওকে, এই গেল। তারপর মনে করেন যে কাজ করতেছেন, হঠাৎ আপনার মনে হলো নিচের দিকে আপনার আরও কলাম প্রয়োজন, তখন এই যে কর্নার একটা প্লাস বাটন আছে, ক্লিক করেন, আসতেছে। এবার যদি আপনার কলাম প্রয়োজন হয় নিতে পারবেন, এরকম করলে পুরো টেবিল সিলেক্ট হবে। যদি কলামের প্রয়োজন হয়, কলামের প্রয়োজন হলে কলামও নেওয়া যাবে। ঠিক আছে? এটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি। ওকে, প্লাস সাইন আছে। ওকে, ডানে বামে বাড়ে কলাম, প্লাস ক্লিক করে বাড়তেছে। এই তো এখানে এসে প্লাসে ক্লিক করবেন, অথবা এই প্লাসটা যদি না আসে সেক্ষেত্রেও বাড়ানো যাবে। তখন কি করা লাগবে, ধরেন আপনি যদি এই দিকে বাড়াতে চান ডান দিকে, তখন লেআউট থেকে এসে এই যে ইনসার্ট রাইট আসছে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমি দিলাম যে এই যে উপরে নিচে ডানে বামে, ইনসার্ট লেফট রাইট, ইনসার্ট বিলো, ইনসার্ট অ্যাবভ। ঠিক আছে? ওকে, এই গেল। তারপর আসে আমরা টেবিলটাকে যদি ডিলিট করতে চাই, কোনো নির্দিষ্ট টেবিল ডিলিট টেবিল দিলে পুরোটা হবে, ডিলিট কলাম দিলে যে কলামটা সিলেক্ট থাকবে ওই কলাম ডিলিট হবে, ডিলিট র দিলে যেই রটা ডিলিট দিতে চাই ওই রটা ডিলিট হবে, যে কোনো একটা কলাম। ওকে, হয়েছে? জাস্ট এগুলা না থাকলেও আপনারা যখন বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন ওই যেভাবে লেখা আছে ওইভাবে কাজ করবে। ফাইন। তারপর আসি আমি চাইলাম এই টেবিলটাকে দুই ভাগ করে নেব। টেবিলটা এতটুকু থাকবে একটা অংশ আর বাকিটুকু থাকবে আর একটা অংশ। তখন যেটা করতে হবে, টেবিলটাকে স্প্লিট করা লাগবে। আইকনটা এখানে রাখা না কার্সরটা, সো ওই অংশ থেকে এটাকে স্প্লিট করে নেবে। ঠিক আছে? এখন টোটাল দুইটা টেবিল হয়ে গেছে। এই একটা টেবিল এই একটা, উপরে আরেকটা। ঠিক আছে? বুঝা গেছে? এই যে দুইটা টেবিল বুঝে যায়, মধ্যখানে আমরা ভাগ করলাম টেবিলটাকে, এখান থেকে স্প্লিট করে দিছি। উপরের আইকনটা একটু খেয়াল করেন। কোনটা? এইটা না, আমরা তো লেখাটা তার জায়গায় আছে। উপরের দুইটা সেকশন মিলে বা উপরের দুইটা রো এবং কলাম মিলে একটা টেবিল, আর নিচের সবগুলা মিলে আরেকটা টেবিল। এটা কখন করবেন? যদি ও আচ্ছা, এটা আমি এখান থেকে যখন মুভ করাতে চাইছিলাম তখন এটা নিচে আসছে ক্লিক লেগে। ঠিক আছে? এটা প্রবলেম করতেছে আপনাদের, তাই না? ওকে, তারপর কোনো নির্দিষ্ট সেলকে যদি দুই ভাগ করতে চান, যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট আছেন তারা বুঝবেন। আছেন কেউ অ্যাকাউন্টিংয়ের? ওকে, অনেক সময় ব্যালেন্স লেখা থাকে না, ব্যালেন্স লিখে নিচে ডেবিট ক্রেডিট লেখা লাগে। তো ধরেন আমরা এইটাকে উপরে ব্যালেন্স লিখলাম, অথবা এখানে আমরা একটা ড্র করে নেই, এখানে লিখলাম উপরে ব্যালেন্স। ওকে, ব্যালেন্স। তারপর নিচে কি দুইটা, এটাকে যদি আমরা আবার দুইটা করতে চাই, এখানে হয় আমরা ড্র থেকে আলাদা করব, অথবা এখান থেকে যদি আমরা স্প্লিট সেল করে দেই, স্প্লিট সেল করে দিলে এইখানের মধ্যখানে একটা টান হবে। এখন আমরা কয়টা চাইলাম যে এখানে কলাম হোক একটা, আর কি হোক একটা রো। সো ওকে দিয়ে দিন। যদি আরও বেশি চান বেশি দিতে পারবেন। একটা কলাম, দুইটা কলাম, আর রো কয়টা? টোটাল একটা। যদি ইন্ডিভিজুয়াল কোনো কিছুকে করতে চান তাও পারবেন, যদি একটাকে করতে চান বা পুরা টেবিলটাকে করতে চান তাও স্প্লিট করতে পারবেন, সেলকে স্প্লিট করতে পারবেন, মার্জ করতে পারবেন, ইরেজ করতে পারবেন। ক্লিয়ার? এগুলা অনেক অপশন এখানে, এগুলো আপনারা যদি বাসায় গিয়ে প্রত্যেকটা অপশন ধরে ধরে প্র্যাকটিস না করেন কিচ্ছু মনে থাকবে না। ঠিক আছে? কি আবার ধরেন আমরা এই জায়গায় আসি, এখানে আমাদের দুইটা কলাম প্রয়োজন। সো এইটাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করতে চাই, সো এখান থেকে আসেন স্প্লিট সেল। ঠিক আছে? এটা উপরেও পাবেন, রাইট ক্লিক করলেও পাবেন। স্প্লিট সেলে আসেন, অথবা উপর থেকেই দেখাই, স্প্লিট সেলে ক্লিক করার পর এরকম ডায়ালগ বক্স আসবে। আমি চাইলাম এখানে কয়টা কলাম দেওয়া আছে, আমি 3টা কলাম দিলাম। আর কয়টা রো? একটা, আমি 2টা রো দিলাম। হয়েছে? 1 2 3টা কলাম, র কয়টা? উপরে সব মিলে একটা রো, নিচের সব মিলে আরেকটা রো, 2টা রো। ক্লিয়ার? ওকে, ফাইন। সব কিছু বোঝা গেছে? আমরা আবার বাই ডিফল্টে ফিরে যাই। ওকে, এবার আসি আমরা এইগুলা দিয়ে আমরা সেলের, মনে করেন এই সেলটাকে আমি ছোটো করতে চাই, বড় করতে চাই। ঠিক আছে? বড় হচ্ছে?
আচ্ছা, এইভাবে কলামকেও ছোটো করা যাবে, বড় করা যাবে। আচ্ছা, এই গেল। তারপর অটো ফিট, এগুলো আপাতত প্রয়োজন নাই। টেক্সট ডিরেকশন, ধরেন এইটাকে যদি আমি কর্নারাইজ করতে চাই, ঠিক আছে, এরকম অনেক সময় দেখবেন উল্টাপাল্টা বা কর্নার করা ডানে বামে লেখা থাকে, যদি বেশি হয়ে যায় ছোটো করার মধ্যে এরকম ডিরেকশন থেকে চেঞ্জ করা হয়। আর এখানে আছে, এগুলো তো দেখলাম আমরা। ওকে, মোটামুটি সব কিছু দেখছি এখান থেকে। এবার আসি ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর এখানে টেবিলের স্টাইলটা কীরকম হবে, অনেক অনেক স্টাইল আছে এখানে। দেখেন, এটা ক্লিক করে দেন, আপনার টেবিলের স্টাইলটা এরকম হবে। আপনি এটা দিতে চাইলে এরকম হবে, যে স্টাইলটা দিতে চান ওই রকম স্টাইলের টেবিলটা আসবে, ঠিক আছে। তো নর্মালি এটাই থাকে বাই ডিফল্ট। যদি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তারপর যদি আপনি শেডিং দিতে চান, মনে করেন আপনি এখানে একটা শেড দিতে চান, সো এইখান থেকে দিতে পারেন। কিছু কিছু টেবিলের স্টাইল দেখবেন যে একটা তাকে নর্মাল আর একটা তাকে এরকম শেড দেয়া, এরকম থাকে না কিছু টেবিল। ওকে, বুঝা গেছে? পারা যাবে এই জিনিসগুলো। এখান থেকে বর্ডার স্টাইল আছে, স্টাইলও দিতে পারেন, সেটা জাস্ট ক্লিক করে দেখেন। সবগুলো এগুলো অলরেডি আপনারা ইংলিশ জানেন, সো কোথাও কী লেখা আছে এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন কোথায় কী লেখা আছে, বাইরে যাবেন। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। সো টেবিল নিয়ে আর কথা বলতেছেন, এটা আমরা ডিলিট করে দিই। এতটুকু সবার ক্লিয়ার? ইনসার্ট এবং হোম মেনু সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে তো আমরা যেখানে যে কোনো জায়গায় ক্লিক করলে নর্মালি লেখা উঠে যায় না, এটা তো মোটামুটি ওয়ার্ড প্রসেসর বলা যায়, যে কোনো জায়গায় আমরা লিখতে পারি। কিন্তু হঠাৎ করে আমি চাইলাম যে এই জায়গায় লিখব, এই কর্নারে আমি এখানেই আমাকে লিখতে হবে। আমরা যখন সিবি অথবা রিজিউমি ডিজাইন করি তখন ডান পার্শ্বে অথবা বাম পার্শ্বে আমাদের কী দেওয়া লাগে, সিগনেচার দেওয়া লাগে না? ওকে, তখন ওই জিনিসগুলোর জন্য আমাদেরকে যেটা করতে হয়, টেক্সট বক্স নিয়ে কাজ করতে হয়। আপনি স্পেস দিয়ে দিয়ে টেপ দিয়ে দিয়ে অনেক দূর নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে কাউন্ট হবে, ঠিক আছে, বা অনেকগুলো স্পেস পড়ে আপনার জায়গাটাকে নষ্ট করবে। সেক্ষেত্রে আমরা ইজিলি টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারি। কিভাবে? এখানে যখন হোম মেনুতে থাকবেন, বা হোম মেনু না, ইনসার্ট থেকে শেপসে যখন আসবেন, প্রথমেই টেক্সট বক্স নামে একটা অপশান আছে। ওকে, তাছাড়া ইনসার্ট থেকে আসার পর এখানে টেক্সট বক্স নামে একটা অপশন আছে। যখন এখানে ক্লিক করবেন, এই যে নিচে এগুলা কিছু রেডিমেড টেক্সট বক্স দেওয়া আছে, আমরা এগুলো প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হলো ড্র করা। সো ড্রতে আসলাম, আমার ঠিক এই জায়গায় প্রয়োজন। ওকে, এই জায়গায় আমি একটা টেক্সট বক্স নিলাম, নেওয়ার পর দেখেন তো টেক্সট বক্সের চতুর্দিকে আউটলাইন চলে আসছে না? ওকে, সো আউটলাইনটা আমাদের তুলে দিতে হবে। ইভেন এই জায়গায় একটা হোয়াইট কালার আছে, এইটার কারণে এইখানের হোয়াইট কালারটা বোঝা যাচ্ছে না। সো এটাতে ক্লিক করে এটাকে দেখেন মুভ সাইন দিয়ে মুভ করাতে পারবো যে কোনো জায়গায়, তারপর ছোটো করতে পারবো, বড় করতে পারবো। আর কালারগুলো তুলে দেওয়ার জন্য এই যে ফরম্যাট ড্রয়িং টুলস, এখান থেকে এসে আউটলাইনটাকে করব নো আউটলাইন, ফিলটাকে করব নো ফিল। যদি অন্য ফিল দেই এই যে কালার দেখা যায়। সো সবসময় যদি টেক্সট বক্স নিয়ে যখন কাজ করতে হবে আমাদেরকে অলওয়েজ নো ফিল নো আউটলাইন করতে হবে। ক্লিয়ার? এটাকে চাইলে রোটেটও করা যাবে এখান থেকে ধরে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, যদি কোনো শেপের মধ্যে লিখতে চান, মনে করেন এখান থেকে কই ফরম্যাট অথবা ইনসার্ট বা ফরম্যাটে আসলেও কী পাবো, শেপগুলো পাবো। যদি ইনসার্ট থেকে আমরা শেপস নিয়ে আসি, ধরেন আমি এরকম একটা শেপ নিলাম এবং ওই শেপটাকে আমরা ডিরেক্টলি টেক্সট বক্স বানাতে চাইছো, শেপ নেওয়ার পর লেখা শুরু করে দিলে অটোমেটিক ওইটাতে লেখাটা উঠতে থাকবে, ঠিক আছে? এবং লেখাটার ফরম্যাটিংটাও আগের মতো বোল্ড করতে পারবো, কালারাইজ করতে পারবো, ঠিক আছে, ছোটো করতে পারবো, বড় করতে পারবো। বুঝা গেছে? ওকে, টেক্সট বক্স নিয়ে যদি লিখি আমরা তখন কোনো শেপ থাকবে না, ওইগুলোকে নো আউটলাইন নো ফিল করব। আর যদি নর্মালি কোনো শেপের মধ্যে আমাকে লিখতে হয় সেক্ষেত্রে কী করতে হবে, আলাদা শেপ নিয়ে ওইটার মধ্যে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, বুঝা গেছে এতটুকু? ওকে, টেক্সট বক্স এবং শেপ দুইটাই আমরা ডিলিট করলাম। তারপর আসি ইনসার্ট থেকে, কি না, দুইটার কাজ আলাদা। শেপ দিয়ে করলে শেপ সহ মুভ হবে, আর যদি আমরা টেক্সট বক্স দিয়ে করি তখন শুধুমাত্র লেখাটা আসবে, ঠিক আছে? ওকে, তারপর এখান থেকে আমরা পিকচার আনতে পারবো। এটা হলো আমাদের ডিভাইস থেকে পিকচার নিয়ে আসা, আর এটা হলো আমাদের আমরা যদি অনলাইন থেকে নিয়ে আসতে চাই, ডিভাইস থেকে সবাই নিয়ে আসতে পারবেন। এই যে ক্লিক করেন, ক্লিক করার পর একটা পিকচার এখান থেকে ক্লিক করলে চলে আসবে। বাট যখন আপনি আপনার ডকুমেন্টের মধ্যে পিকচার নিয়ে আসবেন ইনসার্ট করে, তখন ওইটাকে শুধুমাত্র ছোটো বড়ো করতে পারবেন, শুধুমাত্র এটা ছোটো বড়ো হবে, বাট ওইটা মুভ হবে না। মুভ হয়? মুভ হয় না, বিকজ এখানে আমাদের তার পজিশনটা দেখাইয়া দেয় নাই। আমরা পজিশনটা ঠিক করে দিতে হবে এখান থেকে। এই যে
পজিশনটা কোন জায়গায় থাকবে। মনে করেন আমি দিলাম কি পজিশন ইন দ্য টপ লেফট উইথ স্কোয়ার টেক্সট র্যাপিং, এখানে দিলাম, অথবা এখান থেকে ওয়ার্ড টেক্সটটাকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে, অথবা তার সাইডে যে অপশনটা থাকে ওইখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে দিতে হবে। এবার আমাদের এইটা মুভ করবে, ঠিক আছে, মনে থাকবে এই অপশনটা কি অটোমেটিক কাজ করে। পজিশনটা নাই, এটা সাইডে মানে এই অপশনটা পাবেন, এইটাও নাই, একটু খেয়াল করে দেখতে পারেন। অনেক সময় দেখবেন এগুলো আসে আবার আসেও না, তখন আপনাকে উপর থেকে গিয়ে ম্যানুয়ালি কাজগুলো করতে হবে, ঠিক আছে। ওকে, ব্রেক লাগবে, লাগবে না? যে কোনোটা করেন, পরে আপনাকে আবার টেক্সট অনুযায়ী ওইগুলোকে ফিল আপ করতে হবে। যেমন ধরেন আমি এটা ডিলিট করলাম, আমাদের টেক্সটগুলো প্রেস করলাম এইখানে। ওকে, এবার আমি একটা ইমেজ নিয়ে আসি, বা অনলাইন না, আমরা নর্মালি পিকচারটা আনি। ওকে, আনলাম। এখন দেখেন তো এটা মুভ হয়? মুভ হয় না। এটাকে এই জায়গা থেকে পজিশনটা আমাদের দেখিয়ে দিতে হবে। ওকে, এই পজিশনটা কি? এটা দিচ্ছি আমরা টেক্সটটাকে র্যাপিং করে দিলাম। ওয়ার্ড র্যাপ আমরা দেখছিলাম না কিছুদিন আগে, টেক্সট কী ছিল এটা, টেক্সট ডকুমেন্টে। ওকে, এখন দেখেন আমি লেখাটাকে শেপটাকে যেই জায়গায় নিচ্ছি ওই জায়গায় কি হচ্ছে, লেখার সাথে ম্যাচ করে নিচ্ছে। ওকে, বা আমি যদি কোনো সমস্যা নেই, উপরে নেওয়ার একটা অপশন আছে ইনলাইন উইথ টেক্সট, যেটা আমরা সিভিতে দেখবো। ওকে, তো এখান থেকে ধরেন আমি একটা শেপ নিলাম, শেপটা কোথায় আছে আমার? লেখার উপরে আছে, বাট এটাকে এইভাবে থাকলে কি লেখা দেখা যাবে? দেখা যাবে না। সো এটা করতে হলে এখান থেকে ওয়ার্ড টেক্সটে বা র্যাপ টেক্সটে যেতে হবে। যাওয়ার পর ইনলাইন উইথ টেক্সট দিলে একেবারে উপরে আসবে, স্কোয়ার দিলে ঠিক তার দেখেন শেপটা কিন্তু ত্রিভুজ, কিন্তু সে এখন টেক্সটগুলোকে কীভাবে র্যাপিং করতেছে তার এই বাউন্ডিং বক্স চার কোণ অনুযায়ী। বাট এটার জন্য আমাদেরকে টাইট এটা দিতে হবে বা দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন যেই জায়গায় যাচ্ছে ওই জায়গায় কী নিচ্ছে, সেটিং করে নিচ্ছে না অটোমেটিক লেখাগুলোকে। আচ্ছা, এখান থেকে আরও কী করতে পারবেন, বিহাইন্ড দিলে লেখার নিচে যাবে, টপ দিলে শুধু টপ অ্যান্ড বটম উপর নিচে লেখা থাকবে, তারপর ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে কী থাকবে, লেখার উপরে। আচ্ছা, এখানে আরও ইন্টারেস্টিং কিছু অপশন আছে। এই যে ইয়েলো বাটন যেটা আছে, এটা ধরে আমরা শেপকে মডিফাই করতে পারি, ঠিক আছে। ইয়েলো বাটন ধরে শেপকে কী করতে পারবো, মডিফাই করতে পারবো। সো এগুলা ডিলিট করি, এখান থেকে কিছু শেপ ইউজ করি। ধরেন এই শেপটা নিলাম, এখানে কোনো ইয়েলো বাটন আছে? নাই, যেগুলোতে নাই ওইগুলোতে কাজ করতে পারবো না। ধরেন আমি এইটা নিলাম, এটাতে আছে। আচ্ছা, সো এইখান থেকে ধরে ছোটো করতে পারবো, টেইলটাকে ছোটো করতে পারবো, হেডটাকে ছোটো করতে পারবো, বড় করতে পারবো। তাছাড়া আরও মজার কিছু শেপ আছে, যেমন আমরা স্টারসে যাই। ওকে, এখান থেকে ধরে স্টারটাকে আরও থিন করতে পারবো আর বিগ করতে পারবো। না, যেগুলোতে ইয়েলো বাটন নাই ওইগুলো মডিফাই করতে পারবো না। আচ্ছা, ধরেন আমি এই শেপটা নিলাম, কি ইয়েলো বাটনটা, হ্যাঁ এগুলো নিজেও ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এটা স্মাইলি আছে না, এটাকে আমরা গুমরামুখো বানিয়ে দিই। দেখেন তো, এটা আনহ্যাপি হয়ে গেছে না, এখন একেবারে মন টন খারাপ করে বসে আছে। জাস্ট তার এই শেপের বাইটটা চেঞ্জ করে দেওয়াতে পুরো আউটলুকটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইটাকে বলা হয় ইমোশনস, ডিজাইনের ইমোশন। ইমোশন বুঝেন তো, আবেগ যেটা, ওইটা ডিজাইনেও আমাদেরকে ফুটিয়ে তুলতে হয়। ডিজাইন দেখে বলতে হবে এই ডিজাইনটা হ্যাপি ডিজাইন না স্যাড ডিজাইন, না কাঁদতেছে ডিজাইন, কাঁদতেছে না হাসতেছে, ঠিক আছে। ইমোশন নিয়ে আমরা আলোচনা করব অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিসের ক্লাসে। ওকে ফাইন, এবার এটা দিয়ে আমরা আরেকটা জিনিস দেখি। এই যে শেপটা নিলাম, এটার সাথে ড্রয়িং টুলস নামে আরেকটা অপশন আছে, এখান থেকে আমরা শেপের কালার করতে পারবো। এটা কি আউটলাইন দিয়ে দিচ্ছি? নো আউটলাইন, শেপ ফিলটা দিলাম এইটাতে দেই এইটাতে দেই এইটা। ওকে, তিনটাতে তিনটা কালার না, এবং কোন শেপটা উপরে আছে কোন শেপটা নিচে আছে? সবার উপরে কোনটা? ফেস। এটাকে যদি আমি চাই নিচে নিতে পারবো, ওয়ান স্টেপ নিচে নিতে, অথবা সবার নিচে নিতে পারবো? ওকে ফাইন। সো কীভাবে পারবো দেখি। এই জায়গায় দেখেন ব্রিং অ্যারেঞ্জ নামে একটা সেকশন আছে। সো অ্যারেঞ্জ সেকশন থেকে এটাকে যদি আমরা ওয়ান স্টেপ নিচে নিতে চাই, সেটা করতে হবে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলে ওয়ান স্টেপ নিচে যাবে। এটাকে যদি ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করি ওয়ান স্টেপ উপরে আসবে।
এটাকে যদি আমি একেবারে নিচে নিতে চাই, এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে সেন্ড টু ব্যাক। ওকে, এটাকে একেবারে উপরে নিয়ে আসতে হলে ব্রিং টু ফ্রন্ট। আপনাদের কি মনে থাকবে এই অপশনসগুলো? কেমন মনে থাকবে? প্র্যাকটিস করতে হবে। ফটোশপে তো আসেনি এখন, ফটোশপ চিনি না আমরা, ঠিক আছে? আমরা এখন ফটোশপ চিনি না। সো যখন যেই জায়গায় থাকবো ওইটা নিয়ে আমরা চিন্তা করব। অনেক অপশনস, আমার তো মনে হয় না আপনাদের এতগুলো মনে থাকবে। এইটা হলো আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা, আমি ভিডিও দিব না। তখন কি করবেন? আইডিয়া করে পারবেন না? নোট কই? নোট কই? কে কে নোট করতেছেন? হাতে কোন 1-2 জন? এগুলা যখন নোট করার কোনো অপশন নাই, জাস্ট পয়েন্টগুলা নোট করে, মানে আপনার মতো করে আপনি যেভাবে বুঝেন ওইভাবে, মানে কোনো কুল বাচ্চা না। ওনারা কীভাবে লিখতেছেন? এগুলা সাংকেতিক ওয়েতে লিখতে হয়। আপনি যদি এগুলো লিখলেন, স্যার বলছেন এটা ডান থেকে বামে, ওইকে আমি ডান থেকে বামে যেতে লিখতে লিখতে আমি উত্তরে চলে যাব, ঠিক আছে? এগুলা মনে রাখবেন, যখন ভাইবা কোয়েশন হবে, ভাইবা এক্সামে এগুলা কোয়েশন ধরবো, তখন তো আসমান থেকে পড়বেন এক একজন। আর স্যার এগুলো তো আপনি ক্লাসে কোনোদিন পড়ান নাই, এগুলো এটা শুনিই নাই, এটা কি ভিডিও দেখে নোট করবেন? করবেন না? তাহলে তো আরো বিপদে পড়বেন। মানে আপনি এখানে নোট করবেন না, ভিডিও থেকে বাসায় গিয়ে নোট করবেন না, তাহলে আপনি করবেনটা কি? আমি ইন্ডিভিজুয়ালি কোয়েশন করবো। হঠাৎ করে হয় ক্লাসে মনোযোগী থাকলে ভিডিও দেখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? একটা সময় এসে দেখবেন যে আপনারা বলবেন যে ভিডিও দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে? আবার কিছু কিছু ইউনিক ক্লাস আছে, যেমন মার্কেট প্লেসের ক্লাসগুলোতে সাউন্ড অফ থাকে, এটার কিছু নির্দিষ্ট রিজনও আছে। আর ইলাস্ট্রেটরে যাওয়ার পর বেসিক ক্লাসগুলোর পর ইউনিক যে ক্লাসগুলো আছে ওগুলোতে সাউন্ড অফ থাকবে, ঠিক আছে? তো ওই পর্যন্ত যেতে যেতে আপনারা প্রো হয়ে যাবেন ইনশাল্লাহ। তখন আপনাদের ভিডিও দিলেও যা, না দিলেও তা। কি তাহলে আমি স্লো মোশন হয়ে যাব। আচ্ছা, যাই হোক, যে যেভাবে পারেন নোট করেন, প্রয়োজনে বাসায় গিয়ে ভিডিওটাকে থেমে থেমে নোট করেন, ঠিক আছে? আচ্ছা, কোন জায়গায় ছিলাম? অ্যারেঞ্জে। ওকে, এই গেল অ্যারেঞ্জের কাজ। এগুলা ছোটো করতে উপরে নিতে পারবো, নিচে নিতে পারবো, তাছাড়া এগুলাকে টেক্সট র্যাপিং করতে পারবো। তাছাড়া কোনো ইমেজ যদি নিয়ে আসি, তখন আগে পজিশনিংটা দেখাইয়া দিতে হবে, তারপর এগুলাকে মুভ করা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা করি, এগুলাকে আর আমরা এভাবে ভেঙে ভেঙে না দেখে একটা সিভি ডিজাইনের মাধ্যমে আমরা দেখি, ঠিক আছে? তখন আপনাদের আরও লং লাস্টিং হবে এই জিনিসগুলো। মাল্টিপল সিলেক্ট কীভাবে করতেছি? শিফট ধরে ধরে অথবা কন্ট্রোল ধরে ধরেও করতে পারেন মাল্টিপল সিলেক্ট, ঠিক আছে? ওকে, এখন আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখি, কপি করা। মানে আমি চাইলাম এই শেপটাকে কপি করব, তখন কন্ট্রোল চেপে আপনি এটাকে নিয়ে যান ওইদিকে, এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল চেপে এখানে ক্লিক করেন, এটার উপর যখন ক্লিক করবেন, কন্ট্রোল চেপে এটা আরেকটা কপি হবে। কন্ট্রোল চেপে ক্লিক করেন, দেখেন কন্ট্রোল চাপলে কিন্তু কার্সরটাও চেঞ্জ হয়ে যায়, দেখেন চেঞ্জ হয়। ওকে, মাল্টিপল কপিও করতে পারবেন। কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। আচ্ছা, এবার যদি আমরা এটাকে চাই তিনটা সেম শেপ নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইনসার্ট থেকে আমরা শেপ নিলাম একটা, এবং এইগুলাকে কপি করি। এটার কালার দিই একটা, এটার কালার আরেকটা। ওকে, তিন জায়গায় রাখি। বাট দেখেন তো তিনটার মধ্যবর্তী গ্যাপ কি সমান? সমান না। ধরেন তিনটাকে আমি এইভাবে রাখলাম, তিনটার মধ্যবর্তী গ্যাপ সমান। এগুলোকে সমান করতে চাইলে আমরা যেতে হবে অ্যালাইনে। এই যে দেখেন অ্যালাইন আছে, এখান থেকে যাওয়ার পর নিচের দিকে আসেন, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। হরিজন্টালি দিলে এই যে মধ্যবর্তী গ্যাপগুলো পাশাপাশি গ্যাপ সমান করে নিবে। আর এগুলো যদি আমি এইভাবে রাখি, তখন আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলে এগুলার মধ্যবর্তী গ্যাপ সমান হবে, ঠিক আছে? আচ্ছা, এটা এই জায়গায় থাক, এটা এই জায়গায় থাক, এইটা এই জায়গায় থাক। এখন আমি চাইলাম এগুলাকে একসাথে সমান করব। সো সমান করার জন্য যেটা করতে হবে, অ্যালাইন সেন্টার, ঠিক আছে? এবার এখান থেকে গ্যাপগুলোকে সমান করতে চাইলে সমান করলাম, ঠিক আছে? এটা এই দিকে থাকলো। এবার আমি চাইলাম এটাকে ঠিক ওই দিকে আসে ডান দিকের সাথে সমান করবো, সেক্ষেত্রে করতে হবে অ্যালাইন রাইট, ঠিক আছে? এটাকে যদি আমরা অ্যালাইন লেফট করি, তখন সবচেয়ে বামে যেটা আছে ওইটার সাথে অ্যালাইন করবে। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। অ্যালাইন লেফট রাইট টপ বটম
মিডিল, যদি মিডিল দেই তিনটা একসাথে চলে আসবে, ঠিক আছে। প্রত্যেকটা অপশন ধরে ধরে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে, নয়তো এগুলো মনেও থাকবে না, ভুলেও যাবেন, তখন কাজের সময় আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা কোন জায়গায় আছে, ঠিক আছে। কই কোন জায়গায়? এখানে এগুলা ভিউ গাইডলাইন বা এগুলো হলো ইউজ অ্যালাইনমেন্ট গাইড। আমরা কিসের সাথে, গাইডের সাথে করতেছি না গ্রিডের সাথে করতেছি, ঠিক আছে। এটা জাস্ট ইউজ অ্যালাইনমেন্ট গাইড দিয়ে দিলেই হবে। আমরা যেই অপশন বা যেই অবজেক্টগুলোকে দিয়ে দেবো ওইগুলোর সাথে অ্যালাইন করবো, ম্যাক্সিমাম আমাদের ওই কাজগুলাই হয়। ধরেন আমি এইখানে একটা কী রাখলাম, তারপর এটার ভিতরে যদি আরেকটা কোনো কিছু রাখতে চাই, ধরেন এটার সাথে বা এরকম করে আমরা সিভি ডিজাইনে যদি যাই এখান থেকে বা রিজিউমি ডিজাইন লিখে সার্চ করি, এই যে দেখেন রেজিউমিগুলো, এই শেপ বড় একটা শেপ আছে না নিচে, ওই ছোটো শেপটা ওইটার মধ্যখানে আছে, ওইটা আনার জন্য যেটা করতে হয় দুইটাকে সিলেক্ট করে যদি আমরা সেন্টার দিয়ে দিই ওই শেপটা ঠিক এটার মাঝামাঝি চলে আসবে, ঠিক আছে। ওই জিনিসগুলোর জন্যই ভিউ বা ইউজ অ্যালাইনমেন্ট ইউজ করা হয়। আচ্ছা এটা দিলাম, তারপর এটা গেলো ফরম্যাট। আরেকটা জিনিস আমরা একটু দেখেন একটু ডিটেলসে, যেটা এগুলাকে আমরা বিভিন্ন কিছু দিয়ে ফিল আপ করতে পারি, মনে করেন এগুলা ডিলিট দিয়ে দিই, ওকে এইটা রাখি। এখানে শেপ ফিল আছে, শেপ ফিল আমরা কীভাবে করতে পারি, পিকচার দিয়ে করতে পারি, সলিড কালার দিয়ে করতে পারি, গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারি, টেক্সচার দিয়ে করতে পারি, ঠিক আছে। যদি আপনি চান আপনার শেপগুলোর মধ্যে এরকম কোনো কিছু ফিল থাকুক, ধরেন এরকম থাকবে, তখন এটার মধ্যে আমরা টেক্সচার দিয়ে দিলাম। আর টেক্সচার কী জিনিস সেটা আমরা ফান্ডামেন্টালসের ক্লাসে আলোচনা করব। তারপর আমি চাইলাম যে এটার মধ্যে অন্য কিছু দিই, গ্রেডিয়েন্ট দিই। সো গ্রেডিয়েন্ট হলো মাল্টিপল কালার, দুই বা ততোধিক কালার যেখানে থাকে সেটাকে বলা হয় কি গ্রেডিয়েন্ট কালার, ওকে। তো আমার এই গ্রেডিয়েন্টে হচ্ছে না, মনে করেন আমি এই গ্রেডিয়েন্ট ইউজ করব না, আমি আমার মতো করে বানিয়ে গ্রেডিয়েন্টগুলো ইউজ করব, কাস্টম গ্রেডিয়েন্ট। সো এখান থেকে মোর গ্রেডিয়েন্টস অপশনে ক্লিক করেন, এইদিকে আরেকটা অপশন চলে আসবে, ঠিক আছে, ওকে ফাইন। এখানে দেখেন সবগুলো একসাথে চলে আসছে, সলিড কালার, নো ফিল, গ্রেডিয়েন্ট কালার, পিকচার ও টেক্সচার, তারপর হলো প্যাটার্ন। আমি চাইলে শেপের মধ্যে পিকচারও নিয়ে আসতে পারি, যেটা আমরা সিবি ডিজাইনের ক্ষেত্রে করতে হয়। সিবি ডিজাইন করতে গেলে একটা নির্দিষ্ট শেপের মধ্যে আমাদের ইমেজটা বসাতে হয় না, ওইখানে শেপ দিয়ে ইমেজের মধ্যে কী করতে পারি, কভার করতে পারি। আচ্ছা, তো এবার আমরা যাই গ্রেডিয়েন্ট কালারে। গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পর নিচে দেখেন গ্রেডিয়েন্ট প্রিসেট আছে, এখানে কিছু রেডিমেড গ্রেডিয়েন্ট থাকবে। আর এটা হলো গ্রেডিয়েন্টের টাইপ, এটা বর্তমানে আছে রেডিয়াল, তার মানে এটা ঠিক সেন্টার থেকে কালারগুলো ঘুরতেছে। এগুলো আরও বোঝার জন্য আমরা কালারটা চেঞ্জ করি, এগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট স্টপস, ঠিক আছে, স্টপস অথবা স্টপই বলা হয়। এগুলো এক একটাতে আমরা এক একটা কালার দিতে পারবো। তাছাড়া এই যে স্লাইডার যেগুলো আছে, স্লাইডারগুলো নেড়ে চেড়ে আমরা কালারগুলা গাইড করতে পারবো। দেখেন তো চেঞ্জেস আসে, বোঝা যায়, দেখেন তো চেঞ্জ আসতেছে, ওকে। তো এগুলো আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো প্লাস বাটনে ক্লিক করে, অথবা নর্মালি এখানে ক্লিক করেন অ্যাড হয়ে যাবে। আবার এগুলো যদি মাইনাস করতে চান, ডিলিট করতে চান, যেটা ডিলিট করতে চান ওইটাকে সিলেক্ট রেখে ডিলেটে ক্লিক করেন, ডিলিট হয়, অথবা টান দিয়ে নিচে ছেড়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে, ওকে। আচ্ছা এটা আমি ডিলিট করতে চাচ্ছি, ডিলিট হচ্ছে, এটা ডিলিট হয়, এই যে জিনিসটা ডিলিট হচ্ছে কেন? গ্রেডিয়েন্টের শর্তই হলো কমপক্ষে দুইটা কালার থাকতে হবে, ঠিক আছে, আর উপরে আমরা যতগুলো ইউজ করতে পারি। সো এটা ডিলিট হবে না। এখানে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, এটা সিলেক্ট রেখে নিচে বাকেট যেটা আছে এটাতে ক্লিক করেন, ক্লিক করে এখানে কালার দিন, দেখেন তো চেঞ্জ হয়ে গেছে কিনা, ওকে। এবার আসি টাইপের ক্ষেত্রে, এটা বর্তমানে আছে রেডিয়াল, সেন্টারাইজ ওয়েতে ঘুরতেছে। এটাকে যদি আমরা করে দিই লিনিয়ার, তখন সে সরলরৈখিকভাবে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তারপর এই হলো তার ডিরেকশন, সে কত অ্যাঙ্গেলটা এখান থেকে দিতে পারি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ডিরেকশনটা থাকবে। আর এই জায়গা থেকে আমরা উপর নিচ রাখতে পারি বা নিচ থেকে উপরে কালারগুলো রিভার্স করতে পারি, এগুলোর অ্যাঙ্গেলগুলোও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, ওকে। এইখান থেকে স্টপস দিয়ে কী করতে পারবো, কালার কোন জায়গায় কতটা থাকবে, বা এখানে মাল্টিপল আরও যদি কালার চাই সেটাও আমরা অ্যাড করে নিতে পারবো। ক্লিয়ার? অ্যাড হয়, ওকে। তারপরে আসে নিচে যেটা আছে পজিশন, কোনটার পজিশন কততে আছে, এটা আছে 37%, এই কালারটা আছে 76 or 75, মানে পজিশন অনুযায়ী। তারপর ট্রান্সপারেন্সি, যে মনে করেন আমি এই কালারটাকে ট্রান্সপারেন্ট করে দেবো, এটাকে ট্রান্সপারেন্ট করবো। সো এখান থেকে ক্লিক করে ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিন, ওইটা হোয়াইটের দিকে চলে যাবে, ঠিক আছে। ট্রান্সপারেন্সিটা যত বাড়বে তত কী হবে, হোয়াইট কালার হবে। ব্রাইটনেস বাড়াতে চাইলে ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাতে পারেন। ক্লিয়ার? ওকে।
এই গেল। তারপর এখান থেকে চাইলে একইভাবে টেক্সচারও আমরা দিতে পারি। এই যে টেক্সচার এখান থেকে ক্লিক করলে বিভিন্ন ধরনের টেক্সচারও আমরা ইউজ করতে পারি এগুলোর ক্ষেত্রে। তারপর প্যাটার্নও দিতে পারি, এই যে প্যাটার্ন ফিল আছে, বিভিন্ন স্টাইলের প্যাটার্ন আছে। ওকে, ইভেন চাইলে প্যাটার্নের কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো। সবাই ক্লিয়ার? এগুলা আমি মুখস্থ বলতেছি, আপনাদের তো সবার তো মুখস্থ নাই, এগুলো মনে থাকবে কীভাবে? একমাত্র ওয়ে হলো বাসায় যেয়ে প্রত্যেকটা অপশন ধরে ধরে প্র্যাকটিস করা। আর প্রত্যেকটা অপশন যদি আমি এরকম ধরে ধরে করাই 2 ঘন্টা না 4 ঘন্টা 5 ঘন্টায়ও শেষ হবে না। ইভেন পুরো দিন যদি এই ওয়ার্ডের উপর ক্লাস নিই তাও অপশনগুলো শেষ হবে না। অনেক 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 ডিপ অপশন আছে এই জায়গায়, অনেক ডিপ অপশন আছে। সো এতগুলা আমাদের প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন ততটুকু দেখাইলাম। এর বাইরে যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় সেটা নিজেরা রিসার্চ করে বের করতে হবে, ঠিক আছে? আর লাস্ট একটা অপশন দেখাবো, দেখি আমরা সিভি ডিজাইনে যাব। শেপগুলোকে এডিট করা। মনে করেন একটা রেক্টেঙ্গুলার শেপ আপনি পেইন্টে নিলেন, এটাকে কি এডিট করা যেত? মাল্টিপল টাইম এডিট করা যেত এটাকে? যেত না। একবার ক্লিক ছেড়ে দিছি তো এটাকে আর মুভও করা যেত না, এডিটও করা যেত না। কিন্তু এই জায়গায় আমরা এই পয়েন্টগুলোকে এডিট করতে পারবো, কার্ভি শেপ বানাতে পারবো। কিভাবে? এই যে এডিট পয়েন্টস, যখনই আপনি শেপে আসবেন ফরম্যাটে ক্লিক করে এডিট শেপসে আসবেন। ওকে, এডিট শেপে আসার পর ড্রপডাউনে ক্লিক করে এডিট পয়েন্টসে ক্লিক করেন। এবার এটাকে ধরে আমরা কি করতে পারবো? বাট এই যে সিলেকশনটা চলে গেছে, এগেইন আমাকে আসতে হবে এডিট পয়েন্টস, এসে এই কর্নারগুলোতে ক্লিক করতে হবে। 4 কোণায় 4টা ডট আছে, ব্ল্যাক ডট, এগুলাতে ধরলে ক্লিক করলে এই যে এটা মাইনাস হয়ে গেছে। আর কিছু অ্যাঙ্কর পয়েন্ট, এগুলাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? এই যে এগুলাকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। এগুলো দিয়ে ইচ্ছা মতো আপনারা শেপগুলোকে মডিফাই করতে পারবেন। পয়েন্টগুলোকে মাল্টিপল টাইমস আপনি কি করতে পারবেন? মডিফাই করতে পারবেন। পারা যাবে? এরকম শেপ বানানো যাবে তো? যে কোনো ধরনের শেপ বানাতে পারবেন? ওকে, সো এবার আমরা সিভি ডিজাইনে আসি, বা আমি আরও কয়েকটা দিয়ে দেখাই। শেপসে আসলাম, ধরেন এইটা নিলাম, এটাকে তো আর আমরা এমনিতেই মডিফাই করতে পারবো এইদিকে এইদিকে বা এটা দিয়ে। তাছাড়াও পয়েন্টগুলোকেও এডিট করতে পারবো। আপনি ক্লিক করেন, এডিট হয়? পারা যাবে? ইচ্ছা মতো শেপগুলো নিয়ে প্লে করবেন, দেখবেন কোনো মিনিংফুল শেপ আসবে। আর ওইগুলো আমরা আরও ডিটেলসে শিখবো ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ওইখানে একটা অপশনই থাকে পাথ অপারেশন নামে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা। এতটুকু সবার ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? মোটামুটি আমাদের ক্লাস কমপ্লিট। জাস্ট আমি সিভির ফরম্যাটটা দেখাবো। এর ভিতর বলেন কারো কোনো অপশন বুঝতে অসুবিধা আছে কিনা? বা যারা নিউ তারা তো ম্যাক্সিমাম সব কিছু নতুন, আর যারা প্রিভিয়াস বেসিক জানতেন আপনারা আজকে নতুন কিছু পাইছেন? নতুন কিছু আছে? কোন কোন অপশন একটু বলেন তো। আগে থেকে জানা ছিল কার কার? একজন, আপনি নতুন কিছু পাইছেন? কোনটা? হ্যাঁ, আর কি কি? আপনারা সবাই নতুন? কারো আগে থেকে বেসিক জানা ছিল না? আপনার নতুন কি আসছে আজকে? আচ্ছা, পিছনে আপনার আফজাল হুসাইন? মোটামুটি সবারই যারা আগে থেকে বেসিক এগুলো জানার কথা, যারা বেসিক জানেন এগুলো মোটামুটি সব কিছু জানার কথা। আচ্ছা, যাই হোক, সো আপনাদের জন্য আজকে হোমওয়ার্ক থাকবে মাত্র একটা হোমওয়ার্ক। আগে ছিল না 10টা, সো অনেকেই 10টা করছেন, ভেরি গুড। আর আজকে থাকবে শুধুমাত্র একটা সিভি ডিজাইন করা। সিভি চিনেন সবাই? কি সিভিতে কী লেখা থাকে? নিজের জীবন বৃত্তান্ত। সবাই এতদিন পর্যন্ত হয়তো কেউ দোকানে গিয়ে সিভি বানাইছেন, দোকানে গিয়ে সিভি বানাতে হয়েছে না আমাদের? এখন আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসে নিজেরাই নিজেদের সিভি বানাবেন, ঠিক আছে? এবং ওই সিভি বানিয়ে আগামীকাল গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন, ডক্স ফাইল বা ডক ফাইল যেটা আছে ওইটা। এবং সিভি যদি আইডিয়া না পান, কি? হ্যাঁ, একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম গুগলে সার্চ করবেন রিজিউমি টেমপ্লেট অথবা রিজিউমি ডিজাইন অথবা সিভি ডিজাইন লিখে। আমি দেখাচ্ছি, ওয়েট। এই যে এখান থেকে আইডিয়া নিয়ে আপনি করতে পারেন। মনে করেন আপনাদের মাথায় আইডিয়া আসবে না কীভাবে ডিজাইন করবেন, সো আপনি এইটা নিলেন, হুবহু এই ডিজাইনটা আপনি দেখে দেখে ওয়ার্ডে করেন, কোনো সমস্যা নাই।
এই জায়গায় সে যা লিখছে আপনি আপনার জীবন বৃত্তান্ত লিখেন, ডিজাইনটা ওইরকম রাখতে পারেন। এখানে অস্টিন ব্রনসন লিখে আপনি আপনার নাম লিখেন, ঠিক আছে? মনে করেন আপনি লিখেন জনসন আফজাল, ঠিক আছে? লিখতে পারেন। সো আপনার যার যেই নামটা আছে সেটা লিখেন। কি এই টেমপ্লেট আপাতত এগুলো প্রয়োজন নেই, এগুলো যখন আমরা অন্যান্য সফটওয়্যারের কাজ শিখবো তখন এগুলো নিজেরাই বানাবো, তাছাড়া প্রয়োজনে টেমপ্লেট ডাউনলোড করে ইউজ করতে পারবো। এগুলো প্রয়োজন নেই তো আপনার, আপনি অরিজিনাল ফাইলটা দেবেন, এই যে ডক ফাইলটা গ্রুপে আপলোড করে দিবেন, ঠিক আছে? ওকে, আসেন আমরা একটা সিভি ডিজাইন করি। লেখালেখি তো করতে পারবেন, লেখালেখি তো কারো প্রবলেম নেই আশা করি। 1 লাইন 2 লাইন লেখালেখি আপনারা করবেন, আমি জাস্ট শেপটা বসানোটা দেখিয়ে দিই। ওকে, ধরেন আমি এইটা শেপ নিলাম, শেপটা সিলেক্ট করেন, ধরেন এই জায়গায় শেপটা নিলাম। ওকে, একেবারে উপরে নেন। এখন চাইলে আমি এটাকে একটু কার্ভই করব। সো কার্ভ করার জন্য কোথায় যেতে হবে? এডিট শেপ অ্যান্ড দেন এডিট পয়েন্টস। এখান থেকে আসার পর এই জায়গায় ক্লিক করে ওকে কার্ভ হয়েছে। এই কর্নারে ক্লিক করেন, যদি এটাকে চান আরও মডিফাই করতে পারেন। ওকে, জাস্ট এরকম করে করেন। আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল চেপে শিফট চেপে টানলাম, এটা কপি হলো। তারপর এই যে বাটন আছে এটা ধরে আমি এটাকে রোটেট করে নিলাম। হয়েছে? ওকে, এবার আপনি এই জায়গার মধ্যে কন্টেন্ট বসান। ধরেন এইখানে আমি একটা পিকচার বসাতে চাই। সো পিকচারের জন্য কি শেপ লাগবে? একটা সার্কেল শেপ নিলাম, নিয়ে এখান থেকে শিফট চেপে দিলাম, তখন এটা পারফেক্ট সার্কেল হয়ে আসবে। এবং এটাকে আমি মুভ করাইলাম, বা এই জায়গায় কি, হ্যাঁ শিফট চেপে এখানে আমি রাখলাম। আচ্ছা, এগুলোর কালারটা আমরা আপাতত চেঞ্জ করি, বা এটাই থাক বাই ডিফল্ট। এখানে আমি আমার পিকচার বসাবো। পিকচার বসানোর জন্য আমরা দুইভাবে করতে পারি। একটা হলো এই শেপ ফিল থেকে পিকচার্সে যেতে পারি, যদি অনলাইন থেকে নিয়ে আসতে চান অনলাইন থেকে, অথবা আগে ডাউনলোড করে রেখে দিবেন, রেখে তারপরে এই পিকচার ফিল থেকে আপনি আপনার পিকচারে কিসে যাবেন, ফাইলে ব্রাউজ করেন, ব্রাউজ করার পর আপনার যে পিকচারটা আছে সেটা নিয়ে আসবেন। এইটাই নিয়ে আসে, যদিও এটার পোর্শনটা নষ্ট হয়ে যাবে অনেকটা কি হয়ে গেছে না? আচ্ছা থাক। সো আপনারা একটা ইমেজকে বড় করে নেবেন, এখান থেকে সাইজটা বড় করে নিতে পারেন। এই যে দুইটা টুল চলে আসে, একটা হলো শেপের জন্য আর একটা হলো পিকচার্সের জন্য, ঠিক আছে? সো এখান থেকে এটা তো শেপের ক্ষেত্রে কাজ করবে, আর পিকচারের জন্য আমরা এটাকে ক্রপ করে নিই, ঠিক আছে? শিফট চেপে এতটুকুতে নিয়ে আসি। ওকে, হয়েছে? চাইলে এটার আউটলাইনও দিতে পারেন, ডিরেক্ট ছবিটা এই যে ক্রপে গিয়ে সিলেক্ট করতে পারবেন, আদারওয়াইজ কোনো অপশন নাই, ঠিক আছে? অথবা এখান থেকে ক্রপ টু শেপ, শেপকে যদি ক্রপ করতে চান এটা থেকে, যদি অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী করতে চান এখান থেকে আপনি ছবিটা, আচ্ছা ওয়েট, আমরা ক্রপে যাই, ক্রপে যাওয়ার পর এই যে হলো ছবি, ঠিক আছে? আসছে? হয়েছে? কর্নার থেকে আপনি টানবেন তখন এটা স্কোয়ারভাবে হবে, ঠিক আছে? শেপটা নড়ছে, এবার শেপটা নড়ে নেই, ক্লিয়ার? ওকে, সো এই গেল এটার কাজ। আমরা যদি এটার আউটলাইন দিয়ে দিই তখন আরেকটু হয়তো দেখতে ভালো লাগবে। এটার আউটলাইন এই কালার দিয়ে দিলাম, এবং আউটলাইনের ওয়েটটা আমরা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? তারপর মনে করেন আমরা লিখবো, এখন এখানে যদি আমি নামটা লিখতে চাই বা এই জায়গায় যদি নামটা লিখতে চাই তখন চাইলেই কিন্তু এখানে ক্লিক করে লিখতে পারবো। বাট আমরা যদি শেপ বা এই যে টেক্সট বক্স নিয়ে লিখি তখন আমাদের আরও সুবিধা থাকবে। সো আমরা টেক্সট বক্স নিয়ে লিখি, এখানে একটা টেক্সট বক্স ড্র করে দিলাম, এখানে নাম দিতে পারি জন স্মিথ। ওকে, তার আগে যেটা করবেন টেক্সট বক্সের ফিল এবং আউটলাইনটা নো ফিল নো আউটলাইন, এটা মনে করে করবেন, ঠিক আছে? এখানে আপনি লিখেন জন স্মিথ, এটা একটা ডেমো নাম, সব জায়গায় ইউজ করা হয়। কি ভিতরের যে কালারটা আছে ওইটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? জন স্মিথ দিলাম,
দিয়ে এটাকে বড় করতে চাইলে এগেইন আমাদের হোম মেনুতে আসতে হবে, হোল্ড করেন, বড় করেন, ঠিক আছে। জন স্মিথ, আর এইটার কালারকে করে দিন হোয়াইট কালার, হয়েছে? আচ্ছা, এবার এটাকে আরেকটু বড় করে আমরা তার ডেজিগনেশনটা দিয়ে দিই ডিজাইনার অথবা গ্রাফিক ডিজাইনার। ওকে, গ্রাফিক ডিজাইনার দিলাম। বাট এইখানে দেখেন এইটার সাইজটা ছোটো হবে, ডেজিগনেশনটা অবশ্যই ছোটো হবে, ডেজিগনেশনের সাইজ ছোটো হবে, এটা বোল্ড হবে না। ওকে, করলাম। কিন্তু দেখেন এগুলোর মধ্যে গ্যাপ বেশি হয়ে গেছে না? আচ্ছা, এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা প্যারাগ্রাফ এই জায়গায় আসতে পারি, আসার পর এখান থেকে রিমুভ স্পেস দিয়ে দিন। এবার একটা ব্যালেন্স আসছে। ওকে, আচ্ছা, এখান থেকে আপনি শুরু করেন, এই যে নামটাকে চাইলে এখানে রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, এই জায়গায় রাখতে পারেন। হ্যাঁ, জন স্মিথ বোল্ড আর এটা রেগুলার। ওকে, তারপর বাকিগুলো এরকম টেক্সট বক্স নিয়ে লিখলে আপনারা সুবিধা পাবেন। যদি টেক্সট বক্স ছাড়া লিখতে চান সেটাও করতে পারবেন, যদি 2 কলামে করতে চান সেটাও করতে পারবেন। 2 কলামে করতে হলে যেটা করতে হবে পেজ লেআউট, আর সব কাজ করার আগে আমাদেরকে পেজ লেআউটটা ঠিক করে নিতে হবে। সো পেজ লেআউটটা হলো পেজ লেআউট যদি ইন্টারন্যাশনাল আমরা A4 সাইজটাই ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, বাট যদি ক্লায়েন্টগুলো যদি আমেরিকান হয়, প্রত্যেকটা ডকুমেন্টের ক্ষেত্রে ইলাস্ট্রেটর হতে পারে, ফটোশপ হতে পারে, ইনডিজাইন হতে পারে, যদি আমেরিকান ক্লায়েন্টরা কোনো পেজ সাইজ আপনাকে বলে না দেয়, সেক্ষেত্রে আমরা লেটার সাইজ নিয়ে কাজ করি। আর আমেরিকানদের বাহিরে যত দেশের ক্লায়েন্ট আছে সবার জন্য সাইজ বলে দিলে তো তাদের সাইজ নিয়ে কাজ করব, যদি সাইজ বলে না দেয় সেক্ষেত্রে A4 এ কাজ করি, ঠিক আছে। সো আপাতত আমরা A4 রেখে কাজ করলাম। তারপর ভিউ থেকে গিয়ে আপনি চাইলে রুলারটা নিয়ে আসতে পারেন গাইড করার জন্য, ঠিক আছে। এতটুকু হলো আমাদের মার্জিন। তারপর পেজ লেআউট থেকে সাইজটা দিয়ে দিলাম আমরা কত, A4 সাইজ। ওরিয়েন্টেশনটা থাকবে পোর্ট্রেট, পোর্ট্রেট এই সাইজটাকে বলা হয় পোর্ট্রেট, আর যখন এটাকে আমরা ভার্টিক্যাল করে দেবো তখন ল্যান্ডস্কেপ বলা হয়, ঠিক আছে। ওকে, তারপর মার্জিনটা আপনি আপনার মতো করে দিতে পারেন, এখান থেকে কাস্টম মার্জিনও দিতে পারেন। আপাতত আমরা নর্মাল নিয়ে কাজ করি। চতুর্দিকে উপরের রুলার, এই যে মার্জিনটা গাইড করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এই গেল। আর তো ইম্পর্টেন্ট কিছু দেখছে না। আমরা কলামে পেজ লেআউট থেকে ধরেন আমাদের কলাম প্রয়োজন, ঠিক আছে। পেজ লেআউট, তারপর এখানে কলামস। সো বাহিরে ক্লিক করেন, ক্লিক করলে কলামটা অ্যাক্টিভ হবে। অনেক সময় 2 কলাম প্রয়োজন হতে পারে। 2 কলাম কীভাবে, ধরেন আমি এখান থেকে বা অন্য একটা পেজ নেই, ইনসার্ট থেকে একটা পেজ নিয়ে নেই, ব্ল্যাঙ্ক পেজ। ওকে, ধরেন এই জায়গায় একটা ব্ল্যাঙ্ক পেজ, আর এখানে আমরা আমাদের আগের লেখাটা নিয়ে আসি। এটা ঝামেলা করতেছে। আপাতত এগুলো আমরা নিচে নামাইলাম। এখন মনে করেন আমাদের এই লেখাগুলোর জন্য 2টা কলাম প্রয়োজন, ঠিক আছে। ওকে, সো 2টা কলাম করতে হলে এই যে পেজ লেআউটে আসেন, আসার পর কলামস, কলামস থেকে 2 কলাম করে দিন, 2টা কলাম হয়ে গেছে, ঠিক আছে। সিলেকশন করে এখন আপনি চাইলেন যে এরকম থাক, আমি এটাকে 2টা নর্মাল কলাম করি। ওকে, একটা কলামে হয়ে গেছে সবগুলা। আমি চাইলাম যে এই লেখাগুলোকে আর নিচে না থেকে ওইগুলোকে কলাম ব্রেক করে এই দিকে নিয়ে আসবো। সেক্ষেত্রে এইটা কার্সরটা এখানে রাখেন, রাখার পর এই যে কলাম ব্রেক, ব্রেক থেকে কলাম চলে আসছে। যদি 2টা কলাম প্রয়োজন হয় বা মাল্টিপল কলাম চাইলে 2টা 3টা 4টা যার যেটা প্রয়োজন হয় কলামগুলো এখান থেকে মেক করে নিতে পারবেন। ক্লিয়ার? ওকে, এভাবে কি পারবেন একটা সিভি বানাতে? সো সবাই নিজের সিভি চাইলে বানাতে পারেন বা ডেমো বানাতে পারেন। যদি কেউ একেবারে শেপ নিয়ে ডিজাইন করতে না পারেন, প্লেন একটা সিভি, সবার কাছ থেকে হোমওয়ার্ক চাই, ঠিক আছে। একটা অনেকে কিন্তু আজকে মিস করছেন, অনেকেই মিস করছেন না হোমওয়ার্ক। অনেকে পিসির কারণে, অনেকের পিসি আছে কিন্তু কাজ করেন নাই, এরকম যেন না হয়। সবার কাছ থেকে হোমওয়ার্ক চাই। হোমওয়ার্ক করবেন না কে কে? ডক ফাইল করবেন না কে কে হোমওয়ার্ক? হ্যাঁ দিতেছি, আপনি করবেন না কেন? এমন না কেন সেটা বলেন, এমনিতে তো না করার কোনো ওয়ে নাই। সো যাদের পিসি নাই আপনারা কেনার পর এই সপ্তাহের ভেতর ট্রাই করেন কিনে ফেলার জন্য। কেনার পর এগুলো রিকভার করতে হবে, ঠিক আছে। নয়তো এগুলো যদি হোমওয়ার্ক রিকভার না করেন অপশনগুলো ভুলে যাবেন। এগুলা যদিও এত বেশি আমাদের ওয়ার্ড কাজে লাগে না, কিন্তু ওয়ার্ড আবার কাজে লাগে। ইনভয়েস যেগুলো আছে, ইনভয়েস চিনেন তো সবাই? ইনভয়েস মেমোটেমো আছে না? অনেক ক্লায়েন্ট রিকমেন্ড করে তাদেরকে এডিটেবল ফাইল দেওয়ার জন্য, এবং এডিটেবল ওয়ার্ড ফাইল দিতে হয়।
তখন ওয়ার্ডে এসে আমাদেরকে কাজগুলো করতে হয়। অনেক সময় আমরা ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করে খুবই ফ্লুয়েন্ট হয়ে যাই। আর এখন আমাকে বলেন যদি একটা মানে খুবই কী করে দেওয়ার জন্য, অনেক সময় আছে এগুলো যেহেতু ক্লাস নিচ্ছি এই জন্য প্র্যাকটিসে আছে, কিন্তু যারা প্রফেশনাল ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে দুমায়া কাজ করতেছে মার্কেটে, ওরা ওয়ার্ড পারে ঠিক আছে, কিন্তু অনেক সময় ওয়ার্ডে কাজ করতে গেলে সময় ফটোশপ ইলাস্ট্রেটর থেকে অনেক বেশি সময় লাগে, বিকজ ফটোশপ ইলাস্ট্রেটর অনেক হাই লেভেলের সফটওয়্যার যেখানে আমরা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। 1000 টাইম পর্যন্ত কোনো কিছুকে আমরা কি করতে পারবো, মডিফিকেশন করতে পারবো। কিন্তু এগুলাতে আসার পর দেখা যায় আমরা নর্মাল মুভ টুল একভাবে সিলেক্ট করি অন্যান্য সফটওয়্যার, এইখানে আসার পর দেখা যায় ক্লিক না করলে শর্টকাটে কাজ করে না, শর্টকাট নাই ওইগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। অনেক কাজ, হ্যাঁ সেটাই, সেই জন্য বলতেছি আমাদেরকে এখন মনে করেন আমি ফটোশপ ইলাস্ট্রেটর ইনডিজাইনে ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু আমার একজন পার্মানেন্ট ক্লায়েন্ট, সে আমার কাছে চাইলো যে তাকে মানে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, এখন মনে করেন ওয়ার্ডের একটা কাজ করে দেবো, কেন আমি বললাম আমি তো ওয়ার্ড পারি না, তখন তার মনে একটা নেগেটিভ কি আসবে কি না, অবশ্যই আসবে। তাছাড়া আমরা এক্সেলের টুকটাক শিখবো, কারণ অনেক সময় এক্সেলের কাজ লাগে, ঠিক আছে। সো আজকে দেখলাম এইটা, আজকে আপনারা হোমওয়ার্কটা কমপ্লিট করেন, আগামী ক্লাসে আমরা এক্সেল দেখবো, তারপর এক্সেলের পর আমরা ইন্টারনেটের ক্লাস করে, ইন্টারনেটের ক্লাসের পর ফান্ডামেন্টালস অফ গ্রাফিক্সের ক্লাস থাকবে, এখানে ডিজাইনের 2টা থিওরিক্যাল ক্লাস হবে, থিওরিক্যাল ক্লাস পরে আমরা পাওয়ার পয়েন্ট থেকে টোটালি আমাদের গ্রাফিক্সের কাজ শুরু করব। আর আগামী ক্লাসের ভিতর সবাই আপনারা পিসিটা কিনেন, হয়তো 2 দিন পরে কিনতে চাচ্ছেন, 2 দিন আগে কিনে ফেলেন, ঠিক আছে, লাভ আপনাদেরই হবে। ক্লিয়ার সবাই? হোমওয়ার্ক পাবো? আচ্ছা, মাঝে মাঝে ওয়াজ মাহফিলে হয় না, কে কে জান্নাত চাহান? ফাইল থেকে সেভ, এটা করলাম, ব্রাউজ থেকে আমাদের ডকুমেন্টে যাই, আপনি আপনার লোকেশন সেট করে দিবেন। ওকে, যে doc1 ওয়ার্ড ডকুমেন্ট, এই ফাইলটা সেভ হয়ে গেছে, অবশ্যই গ্রুপে দিলে ওপেন হবে। আমরা দিয়ে দেখাই, এখানে আসেন, এই যে দেখেন ফ্রি পিকে 200+ ডাউনলোড হয়ে গেছে। মিজানুর রহমান কোন ব্যাচের? মনে হয় এটা 50-এর পরে হবে কি? আচ্ছা ঠিক আছে, ওকে, কিছুদিন পর আপনারা যাবেন ফ্রি পিকে, এরকম পোস্টও করবেন, সেই জন্য ধৈর্য ধরে থাকেন, ভালো করে কাজ করেন। ওকে, এই যে এইখান থেকে আসবেন, ফটো ভিডিও থেকে যাবে না, এটা ভিতরে যাবেন, তারপর এই যে 3টা ডট মোর, তারপর এড ফাইলে এসে এড ফাইল থেকে চুজ ফাইল, দেন এইখান থেকে আপনাদের লোকেশনে যাবেন, যাওয়ার পর এই যে একটু সময় দিন, লোড নিক, এটা আপলোড হচ্ছে অলরেডি ফাইলটা। ওকে, আপলোড হয়ে গেছে না? এখান থেকে পোস্টে ক্লিক করেন, ওইটা পোস্ট হয়ে যাবে, তারপর আমরা চাইলেই ডাউনলোড করে ইউজ করতে পারবো বা দেখতে পারবো। ওকে, আপলোড হয়ে গেছে না? এটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে, এটাকে ওপেন করি, এডিটিং এনাবল দিলে আসছে। ওকে, ক্লিয়ার সবাই? সিবি কি কিসে থাকে? বাংলা ফন্ট আমি নিজেও পারি না, ঠিক আছে, বাংলা আমাদের করা হয় না, আমি বাংলা পারিও না, ঠিক আছে। আপনাকে দেখাতে হলে আমাকে শিখে আগামী ক্লাসে এসে দেখাতে হবে, ঠিক আছে। শুধু আমি শর্টকাটটা জানি, অল্টার কন্ট্রোল বি দিলে বাংলাটা আসে, ঠিক আছে, অল্টার কন্ট্রোল বি দিলে বাংলা কিবোর্ড লেআউট সেট হয়, আর সেটার জন্য আপনাকে সেটা হয়, কিন্তু অনেক সময় ফন্টগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। সো অল্টার কন্ট্রোল বি দিবেন, দিলে আপনার বিজয় কিবোর্ড যদি থাকে, এখানে কোনো কিবোর্ডও নাই, ঠিক আছে, সেখানে বাংলাটা দেখাতেও পারবো না। আর বাংলা যেহেতু আমরা ইউজ করি না, বাংলা আমি কোনো ইউজ করি না, শুধুমাত্র ফোনে যখন আপনাদেরকে মেসেজ লিখি তখনই অব্র কিবোর্ড দিয়ে চালিয়ে দিই, ঠিক আছে। আর যদি আপনাকে দেখাতে হয়, আপনার যদি ইমার্জেন্সি হয়, আগামী ক্লাসে আমাকে শিখে আসতে হবে, তারপর দেখাতে হবে। আর কেউ যদি বেসমেটটা পারেন, ওনাদের কাছ থেকে জেনে নিতে পারেন, ঠিক আছে। আর এন্টায়ার লাইফে আমাদের বাংলা লেখার প্রয়োজনও পড়বে না। ওকে ফাইন, সো ভিডিওটা আমি সেভ করে দিচ্ছি, আপলোড